হ্যালো বাচ্চারা, কি অবস্থা সবার? আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে কম্পিটিটিভ সেন্টেন্সের সেকেন্ড ক্লাস। গতকালকে আমরা কম্পিটিটিভ সেন্টেন্সের 4টা রুলস পড়ছিলাম। আজকে আরো 4টা রুলস পড়বো। এই 8টা রুলসের মাধ্যমে সম্পূর্ণ কম্পিটিটিভ সেন্টেন্স আমরা শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। সো সবাই দেরি না করে তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যাও। অলরেডি আমরা 5-6 মিনিট লেট করে ফেলছি আজকে। সবাই একটু দ্রুত লাইভে যুক্ত হয়ে যাও। আমি আমাদের যে লাইভটা, এটা আমাদের হচ্ছে অন্য যে পেজ আছে সেই পেজও আমি শেয়ার করে দিই, যাতে করে আমাদের স্টুডেন্টরা লাইভে যুক্ত হতে পারে। তোমরা ঝটপট লাইভে যুক্ত হয়ে যাও আর জানাও যে গতকালকে ক্লাসটা কে কে করছিল। আমাদের গতকালকে যে ক্লাসটা ছিল, অর্থাৎ আমাদের কম্পিটিটিভ সেন্টেন্সের প্রথম ক্লাসটা ছিল, এটা কে কে করছো। যারা কম্পিটিটিভ সেন্টেন্স প্রথম ক্লাসটা মিস করছো তারা অবশ্যই আজকে ক্লাসের পরে কম্পিটিটিভ সেন্টেন্সের ক্লাসটা করে নিবে। কারণ হচ্ছে কম্পিটিটিভ সেন্টেন্সের ক্লাস থেকে কিন্তু আগামীকালকে যে স্মার্টফোন কন্টেস্ট 3 আছে সেটাতে কিন্তু পরীক্ষা হবে। তুমি যদি কম্পিটিটিভ সেন্টেন্স যদি পুরো টপিকটা ভালো করে ক্লিয়ার না হও, যদি এই টপিকটা সম্পর্কে ভালো করে না জানো, তাহলে কিন্তু তুমি ক্লাসটা পরীক্ষায় অংশগ্রহণ করে ভালো কিছু করতে পারবে না, ভালো নাম্বার তুলতে পারবে না। অতএব তোমাকে গতকালের ক্লাসটা কিন্তু ভালো করে মনোযোগ দিয়ে করতে হবে। সবাই একটু দ্রুত লাইভে যুক্ত হয়ে যাও, সবাই দ্রুত লাইভে যুক্ত হয়ে যাও। আমি হচ্ছে দ্রুত লাইভটা একটু শেয়ার করে দিই আমাদের গ্রুপগুলোতে, তাহলে আমাদের সবগুলো স্টুডেন্ট লাইভে যুক্ত হতে পারবে, তাই না? তোমরা যারা যারা লাইভে যুক্ত হচ্ছে এই মুহূর্তে তাড়াতাড়ি শেয়ার করে দাও। 1 মিনিট পরে ক্লাস শুরু হবে, যেহেতু অলরেডি আমরা 7 মিনিট পিছায় আছি। সবাই দ্রুত লাইভটা শেয়ার করে ফেলো। দ্রুত তাড়াতাড়ি একটু লাইভটা শেয়ার করে ফেলো। অলরেডি লাইভে 1 মিনিটের মধ্যে 300+ স্টুডেন্ট চলে আসে, মাশাআল্লাহ। তোমরা তো সবাই অপেক্ষা করতেছিলে, তাই না, ক্লাসের জন্য? এই জন্য ক্লাস শুরু হওয়া মাত্রই সবাই বুঝে ফেলছে যে লাইভ ক্লাসটা শুরু হয়ে গেছে। এই জন্য সবাই তাড়াতাড়ি চলে আসে লাইভ ক্লাস শুরু হইতে না হইতেই। যারা যারা লাইভে যুক্ত হচ্ছ ভাই তাড়াতাড়ি একটা লাইভটা শেয়ার করে দাও। 1 মিনিট পরে ক্লাসটা শুরু হবে, দেরি করে লাভ নাই। তাড়াতাড়ি, যত দেরি করবে তত সময় যাবে। যেহেতু বড় রাত, অলরেডি রাত 10টা, মানে অনেক রাত। সো সবাই একটু তাড়াতাড়ি লাইভটা শেয়ার করে দাও, তাড়াতাড়ি দ্রুত একটু লাইভটা শেয়ার করে দাও। শেয়ার করছো সবাই? আর 30 সেকেন্ড সময় দিচ্ছি। 30 সেকেন্ডের মধ্যে দ্রুত লাইভটা শেয়ার করে দাও। আসো সবাই লাইভে। সবাই কি লাইভে যুক্ত হয়েছে? যারা যারা শেয়ার করছো এবং কমেন্টে ডান লিখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই কি লাইভে যুক্ত হয়েছে? যারা যারা শেয়ার করছো এবং কমেন্টে ডান লিখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, প্রায় 600 স্টুডেন্ট চলে আসে। গতকালের ক্লাসে না 1000+ স্টুডেন্ট ছিল, কই বাকিগুলো? এরা কি আজকে ঘুমাই গেছে? হ্যাঁ, করে সব ঘুমে গেছে আজকে, অনেক রাত হয়ে গেছে আজকে লাইভে। আচ্ছা চলো, তো আমাদের কম্পিটিটিভ সেন্টেন্সের মধ্যে আমরা গতদিন যে নিয়মগুলো শিখছিলাম সেগুলো একবার তোমাদেরকে একবার মনে করাই দেই। গতকালকে আমরা যে নিয়মগুলো শিখছিলাম এর মধ্যে রুল নাম্বার 1টা ছিল WH ওয়ার্ড, হোয়েন আর হোয়াইল বাদে, এবং এর সাথে ছিল হচ্ছে দো, অলদো আর হচ্ছে বিকজ। এটার নিয়ম কি ছিল? এটার নিয়ম ছিল যে এটা একদিকে যে টেন্স অন্যদিকে সেই টেন্স। এটা ছিল কি রুল নাম্বার 1। এরপরে রুল নাম্বার 2 আমরা কি পড়ছিলাম? ইট ইজ হাই টাইমের ব্যবহার। কিসের ব্যবহার? ইট ইজ হাই টাইমের ব্যবহার। তাহলে ইট ইজ হাই টাইমের ব্যবহার কয়টা ছিল? ইট ইজ হাই টাইমের ব্যবহার আমরা 3টা পড়ছিলাম। যে ইট ইজ হাই টাইমের পরে সরাসরি গ্যাপ থাকলে 2 প্লাস ভার্ব 1। ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে, তারপরে যদি গ্যাপ থাকে তাহলে ভার্বের 2 নাম্বার ফর্ম। ইট ইজ হাই টাইমের পরে যদি ফর দেওয়া থাকে আর তারপরে গ্যাপ থাকে তাহলে ফরের জন্য পার্সোনাল অবজেক্ট, তারপরে 2, তারপরে ভার্ব 1, তাই না? এবার আমরা কি পড়ছিলাম? তারপরে আমরা 3 নাম্বার আর 4 নাম্বার রুলস। কালকে আমরা 3 নাম্বার রুলসটা পড়ছিলাম, যদি বাক্যের মধ্যে উড ইউ মাইন্ড থাকে, কি থাকে? উড ইউ
উড ইউ মাইন্ড, যদি কিছু মনে না করো উড ইউ মাইন্ড থাকে তাহলে এরপরে আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করবো আর বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন দিব। এবং 4 নাম্বার রুলস কি ছিল, যদি কখনো বাক্যের মধ্যে লেস্ট থাকে অর্থাৎ নতুবা, তাহলে লেস্টের জন্য আমরা কি করব, এটার জন্য আমরা সাবজেক্ট দিব, এরপরে শুড অথবা মাইট দিব, এরপরে ভার্ব ওয়ান দিব, এটাই করছিলাম। তো এই 4টা নিয়ম আমরা গতকালকে করছিলাম, আজকে আর 4টা নিয়ম পড়বো। এই 4টা নিয়ম পড়লে আমাদের কম্পিটিটিভ সেন্টেন্স শেষ। আর আজকে আমরা বিগত বছরের প্রশ্নগুলো প্র্যাকটিস করবো, কারণ আজকে যদি আমরা এটা কমপ্লিট করতে না পারি আগামীকালকে পরীক্ষাতে ধরা খাবো। কারণ আগামীকালকে আমাদের স্মার্টফোন 3 যে কন্টেস্ট, স্মার্টফোন পাওয়ার যে কন্টেস্ট, সেটার পরীক্ষা হবে আগামীকাল 6টায়। সো তোমরা দেখো, আমরা হচ্ছে 5 নাম্বার রুলসটা পড়বো আজকে। আমাদের রুল নাম্বার 5, রুল নাম্বার 5, এই রুল নাম্বার 5টা হচ্ছে টু এর ব্যবহার। কিসের ব্যবহার বলো তো? টু এর ব্যবহার। আমার মানে খুব খারাপ লাগে যে আমার স্টুডেন্ট যারা হ্যান্ড নোট তৈরি করে আমাদের হ্যান্ড নোটের গ্রুপে পোস্ট করে, এরা প্রচুর আঁকাবুকি করে। আঁকাবুকি তো বোঝো, সুন্দর করে ডিজাইন করে লেখে। তো আমার লজ্জা লাগে যে আমার হাতের লেখা আল্লাহ এত খারাপ, এরা এত সুন্দর করে লিখতে পারে, এত সুন্দর হাতের লেখা, আর আমার লেখাতে একেবারে জঘন্য, পড়াও যায় না। তো এই যে টু না বলতে আমি টু বলি, কারণ টু বলতে গেলে অনেক সময় থুতু বের হয় মুখ দিয়ে, সামনের জন্য মুখে যদি থুতু পড়ে কারণ গাল দিবে না, এই জন্য আমি উচ্চারণের জন্য বলি টু। তো টু এর ব্যবহারটা কি? টু এর বাংলা হচ্ছে এতই যে। কি? এতই যে। তো এই টুটা হচ্ছে কি, যদি কখনো বাক্যের মধ্যে দেখো যে এই টু দেওয়া আছে, এরপরে গ্যাপ আছে, কি আছে? এরপরে গ্যাপ আছে, তাহলে টু এর পরে কি হয়? টু এর পরে ভার্ব ওয়ান হয়। তার মানে এখানে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম দিলেই হয়ে গেল। এটা হচ্ছে রুল নাম্বার 1। এবার রুল নাম্বার 2 হচ্ছে যে এরকম টু আছে, এরপরে মনে করো ফর আছে। কি আছে? ফর আছে, তারপরে গ্যাপ দেওয়া আছে। তাহলে তোমরা জানো ইট ইজ হাই টাইমের ব্যবহার পড়ে আসছো, ইট ইজ হাই টাইমের ব্যবহার পড়ে আসছো না? ইট ইজ হাই টাইমের ব্যবহার পড়ে আসছো না? টু প্লাস ভার্ব ওয়ান, আর এখানে কি হয়? ফর থাকলে পার্সোনাল অবজেক্ট, তারপরে টু, তারপরে ভার্ব ওয়ান। সেম নিয়ম। ফর থাকলে ফরের জন্য একটা পার্সোনাল অবজেক্ট, তারপরে টু, তারপরে ভার্ব ওয়ান। পার্সোনাল অবজেক্ট কোনগুলো? যেগুলো হচ্ছে অবজেক্টিভ ফর্ম, যেমন আই এর অবজেক্ট হচ্ছে মি, উই এর অবজেক্ট হচ্ছে আস, তারপর দের অবজেক্ট হচ্ছে দেম। এই যে ভাইয়া এই অবজেক্টিভ ফর্ম যেগুলো, এই অবজেক্টিভ ফর্মগুলো হচ্ছে কি পিও, শর্টকাটে কি পার্সোনাল অবজেক্ট, শর্টকাটে কি পিও, শর্টকাটে হচ্ছে পিও অর্থাৎ পার্সোনাল অবজেক্ট। তাহলে আমি আবার বলি, টু এর ব্যবহার হচ্ছে দুইটা। টু এর ব্যবহার কি? দুইটা। প্রথমটা হচ্ছে টু পর্যন্ত দেওয়া আছে, তারপরে গ্যাপ আছে, তাহলে কি করবে? ভার্ব ওয়ান দিবে। ফর পর্যন্ত দেওয়া আছে, তারপরে গ্যাপ, তাহলে কি হবে? ফরের জন্য একটা পার্সোনাল অবজেক্ট নিয়ে আসবে, তারপরে টু, তারপরে ভার্ব ওয়ান। এই মাঝে ড্যাশে কি থাকে? এখানে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব থাকে। এখানে কি থাকে বলো তো? এখানে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব থাকে। কি থাকে? অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব থাকে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে তোমাদেরকে করতে দিই, যতটুকু বুঝতে পারছো ততটুকু অ্যান্সার করে আমি তোমাদেরকে দেই, তাহলে তোমরা অ্যান্সার করতে পারবে, বুঝতে পারবে। টু অ্যাডজেক্টিভ, টু প্লাস ভার্ব ওয়ান। ধরো আমি একটা তোমাদেরকে উদাহরণ দিলাম, দা box was too heavy to dash। এটা অ্যান্সার করো দেখি, কতটুকু পারো দেখি, তাড়াতাড়ি অ্যান্সার করো। এটা সবাই অ্যান্সার করে দেখি কতটুকু পারো। যারা যারা লাইভে যুক্ত আসো তাড়াতাড়ি সবাই অ্যান্সার করো। দ্য বক্স ওয়াজ টু হ্যাভি টু। আমি রুলসটা তোমাদেরকে বুঝালাম, এবার নিজে নিজে প্র্যাকটিস করো সবাই। যারা যারা যে স্টুডেন্টগুলো অলরেডি লাইভে যুক্ত আসো প্রায় 1000-এর কাছাকাছি, সবাই তাড়াতাড়ি একটু অ্যান্সারটা করে ফেলো, দেরি না করে ঝটপট অ্যান্সারটা করে ফেলো, ঝটপট অ্যান্সার করে ফেলো, ঝটপট অ্যান্সার করে ফেলো, বেশি দেরি করলে হবে না, তাড়াতাড়ি অ্যান্সারটা করে ফেলো। সবাই অ্যান্সারটা করে ফেলো। কিরে ভাই, অন্যান্য দিন তোরা যখন লাইভ ক্লাসটা করিস, তোরা লাইভ ক্লাসটা শেয়ার হয় যে 1.2K 1.3K, মানে 1000-এর উপর সবসময় শেয়ার থাকে। আর আজকে লাইভ ক্লাসে দেখি 500টা শেয়ার, মানে বুঝলাম না কি আমার চেহারা পুরনো হয়ে গেছে, ভালো লাগতেছে না? বল তোরা যে ভাই বনি ভাই আপনাকে আর ভালো লাগে না, আপনার ক্লাস আমার ভালো লাগে না ভাই। আগে আপনাকে ভালো লাগতো, আপনার ক্লাস আমি শেয়ার দিতাম, এখন আপনাকে আমার ভালো লাগে না, এই জন্য আমি লাইভ ক্লাস শেয়ার দিই না, মানে সাফ কথা ভাই। বলে যে আমি কাল থেকে ক্লাস নিব না ভাই। কিন্তু এই যে তোরা লাইভ ক্লাসগুলো করতেছিস, ভাইয়াকে বলছিস ভাই আপনার ক্লাস অনেক ভালো লাগে, এই যে হ্যান্ডনোটগুলো পোস্ট করে উপরে যে পাম লিখে মানে পাম দিস যে ভাই আপনার ক্লাস অনেক ভালো লাগে, এত কষ্ট করতেছেন আমাদের জন্য, আপনার অসংখ্য ধন্যবাদ, আপনার জন্য অনেক দোয়া, আপনার জন্য অনেক ভালোবাসা, আমার পাশে দাওয়াত থাকলো, এই যে এত এত কমপ্লিমেন্টস, কিন্তু দেখা যাচ্ছে লাইভ ক্লাসটা শেয়ার করে না, কি লাভ হইলো?
লাভ লস নয়, সমান যেটা লাভ সেটাই কৌতু। দেখা যাচ্ছে তোরা ভাই লাইভ ক্লাস শেয়ার করিস না, এটা কিন্তু হবে না। পটাপট শেয়ার কর, লাইভ ক্লাস পটাপট শেয়ার কর। রাত জেগে ক্লাস করতেছি কি জন্য ভাই? দেখ এখানে কি হবে, দ্য বক্স ওয়াজ টু হ্যাভি টু। তাহলে দেখো এখানে কি আছে, টু টু এর ব্যবহার, টু টু এর ব্যবহার। তাহলে আমরা কি জানি, যদি বাক্যের মধ্যে কখনো টু টু থাকে তাহলে আমাদের কি করতে হবে, তারপরে ভার্ব ওয়ান দিতে হবে। কি করতে হবে, তারপরে আমাকে ভার্ব ওয়ান দিতে হবে। তাহলে ভার্ব ওয়ান কি হবে, আমরা বলছি বক্সটা এতই ভারী যে, তাহলে স্ট্রাকচারটা কি, আমি বলছিলাম যখন তুমি কমপ্লিটিং সেন্টেন্স কমপ্লিট করবে তখন দুইটা জিনিস মাথার মধ্যে রাখবে। কয়টা জিনিস? দুইটা জিনিস মাথার মধ্যে রাখবে। নাম্বার ওয়ান কি, নাম্বার ওয়ান কি বলছিলাম বলো? নাম্বার ওয়ান হচ্ছে স্ট্রাকচার। স্ট্রাকচার অর্থাৎ এখানে আমাদের স্ট্রাকচারটা কি, যখন বাক্যের মধ্যে টু টু থাকবে স্ট্রাকচার হচ্ছে তারপরে ভার্ব ওয়ান বসবে। এবার দুই নাম্বার জিনিস, দুই নাম্বারটা কি, দুই নাম্বারটা হচ্ছে বাংলা মিনিং, অর্থাৎ বাংলা অর্থ ঠিক রাখতে হবে। বাংলা অর্থ ঠিক রাখতে হবে। তাহলে বাংলা অর্থটা কি দাঁড়ায়, যে বক্সটা এতই ভারী ছিল যে, এতই যে বক্সটা এতই ভারী ছিল যে আমি এটা চাটতে পারতেছিলাম না। অর্থাৎ কি হবে, টু ক্যারি, টু ক্যারি, আমি বক্সটা চাটতে পারতেছিলাম না। তাহলে এই টু এর পরে আমরা ভার্ব ওয়ান দিলেই অ্যান্সার হয়ে যাবে। কি হবে, এই টু এর পরে ভার্ব ওয়ান দিলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে, কারণ এখানে টু পর্যন্ত দেওয়া আছে। টু পর্যন্ত দেওয়া থাকলে শুধুমাত্র তারপরে আমরা ভার্ব ওয়ান দিয়ে দিলেই বাস, খাবে খাপ কুদ্দুসের বাপ, আর কিছু করার নাই, মানে আর কিছু করতে হবে না। শুধু এখানে একটা ওয়ার্ড অর্থাৎ একটা ভার্ব বসাই দিলেই, সেই ভার্বের ওয়ান বসাই দিলেই হয়ে গেল। ক্লিয়ার? বলো বুঝতে পারছো? যারা যারা ভুল করছিলে, যারা যারা বুঝতে পারছো এই পর্যন্ত, শেয়ার কর, শেয়ার কর, তাদের শেয়ার কর। কি করতেছে তোরা? শেয়ার কর। 665টা শেয়ার, প্রত্যেকদিন 1000 শেয়ার। বাণিজ্য থাকবে আমার? আমার যে এতগুলো টিচার ক্লাস নেই এখানে, তো আমি তাদের সামনে মুখ দেখাইতে পারবো? এখন যদি পলি ম্যাডাম এসে বলে ভাই আমার ক্লাস তো শেয়ার হয়েছিল 1000টা, আপনার ক্লাস তো 600টা, পলি ম্যাডামকে আমি মুখ দেখাইতে পারবো? তোরা এরকম নারী আর পুরুষের মধ্যে বৈষম্য করিস কেন? ম্যাডামের ক্লাস তোরা 1000 2000 শেয়ার করিস, আমার ক্লাস শেয়ার করিস না? কাল থেকে আমি মেকআপ করবো ম্যাডামের মতো, তাহলে তোর শেয়ার করবি, আরো সুন্দর লাগবে তাহলে। আচ্ছা আরেকটা করো, যারা যারা অ্যান্সার করতে পারছো ভেরি গুড, পরেরটা অ্যান্সার করা। যারা যারা পারোনি এবার তো বুঝাই দিলাম যে ভুলটা কোথায়, পরেরটা যেন ভুল না হয়। পরেরটা যদি ভুল হয় দেখছি তো থাপড়ায় গাল বেঁকে দিব। দেখো ধরো একটা বাক্য আছে এরকম, দ্য ম্যান ওয়াজ টু উইক টু ড্যাশ। এটা করো, এটা করো, ফটাফট অ্যান্সার করো। কি করতেছো? তাদের অ্যান্সার করো, এত দেরি লাগে অ্যান্সার করতে? তোমাদের বয়সে আমি প্রশ্ন দেখার আগে উত্তর করে ফেলতাম। তাড়াতাড়ি অ্যান্সার করো, তাড়াতাড়ি। তাড়াতাড়ি অ্যান্সার করো, তাড়াতাড়ি অ্যান্সার করো। কি অ্যান্সার হবে এখানে? কি অ্যান্সার হবে বলো? ভাই কে আপনি? পরিচয় দেওয়ার টাইম না, তোর বড় ভাইরে জিগা, বনি ভাই কিডা। দেখো তাহলে বাক্যটা কি আছে, বাক্যটা দেখো, বাক্যটা কি আছে, দ্য ম্যান ওয়াজ টু উইক টু। তাহলে টু টু এর ব্যবহার আমরা জানি, যখন বাক্যের মধ্যে টু টু থাকবে তখন ভার্ব ওয়ান হবে। এটা হচ্ছে স্ট্রাকচার, এটা কি স্ট্রাকচার। তো মানুষটা এতই দুর্বল যে সে হাঁটতে পারছিল না, তো আমরা কি দিব এখানে, আমরা হাঁটতে পারছিল না ওয়াক দিব। হাঁটার ইংরেজি কি? ওয়াক। তাহলে ভার্ব ওয়ান দিলে হয়ে গেল। অর্থাৎ স্ট্রাকচারটা খুব সিম্পল। স্ট্রাকচারটা হচ্ছে বাক্যের মধ্যে যখন টু টু থাকবে তখন তারপরে ভার্ব ওয়ান দিয়ে দিব। তো বাংলা মিনিংটা দেখতে হবে, বাংলা মিনিং দেখে এখানে একটা ভার্ব ওয়ান বসাইলেই হয়ে গেল। আরেকটা করো, ক্লাসের পড়া ক্লাসে করতে হবে ভাই। ক্লাসের পড়া বাড়ির জন্য রাখে লাভ নাই, যে বাড়িতে পড়বো বা আমি বলবো না বাড়ি থেকে পড়ে আসো, ওভাবে হবে না। ক্লাসের পড়া ক্লাসে করতে হবে। ইট ইজ টু হ্যাভি ফর ড্যাশ। এটা করো, ফর দিয়ে একটা করো দেখি। তাড়াতাড়ি অ্যান্সার করো ভাই, দেরি করলে হবে না। তাড়াতাড়ি অ্যান্সার করো, পটাপট অ্যান্সার করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। অলরেডি আমাদের একটা রুলস হচ্ছে, এরপরে আমাদের আরো 3টা রুলস পড়তে হবে, তারপরে অনেকগুলো বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করতে হবে, তারপরে আমাদের ছুটি। তো আগে এটা প্র্যাকটিস করো। যদি আজকে ক্লাসে লাস্ট পর্যন্ত যদি একটা স্টুডেন্ট থাকে তো আমি ক্লাস করাবো, সমস্যা নাই। সো সবাই মনোযোগ দিয়ে ক্লাস করো।
ভালো কিছু করতে হলে ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে। ক্লাসের মধ্যে হুট করে ঢুকবে, হুট করে শ্বশুরবাড়ির মতো ঢুকে মনে করে চুট করে চলে যাবে, হবে না এভাবে। ক্লাসের মধ্যে ঢুকে সিরিয়াসলি ক্লাস করতে হবে এবং ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে, তাহলেই পরিপূর্ণভাবে জিনিসটা শিখতে পারবে। তাহলে কি হচ্ছে দেখো, বাক্যটা বোঝার চেষ্টা করো ভাইয়া। বাক্যটা হচ্ছে টু টু এর ব্যবহার, টু টু এর ব্যবহার। তাহলে টু আছে এরপরে ফর আছে, টু আছে এরপরে ফর আছে, এটা কিন্তু টু। পরে আবার হলো কপিটা পেস্ট করে বলো না যে বড় মেয়ে তো উচ্চারণই করতে পারে না। আমি উচ্চারণ করতে পারি না সবগুলো, কিন্তু এটা তো পারি। তাহলে দেখো টু ফরের ব্যবহার, তাহলে যদি ফর থাকে তাহলে ফরের জন্য একটা পার্সোনাল অবজেক্ট দিব, তারপরে টু, তারপরে ভার্ব ওয়ান। তো কি বলছে, ইট ইজ টু হ্যাভি ফর। আমি বলতে পারি এটা আমার জন্য এতই ভারী ছিল যে ফর মি টু ক্যারি, যে আমার জন্য এতই ভারী ছিল যে আমি এটা টানতে পারছিলাম না। তাহলে কি হচ্ছে, ফরের জন্য আমি একটা পার্সোনাল অবজেক্ট দিলাম, এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, তারপরে টু, তারপরে ভার্ব ওয়ান। বুঝতে পারছো? এভাবে করতে হবে। এই হচ্ছে তোমার মনে করো যে অ্যান্সার আর কি। তো এটা হচ্ছে রুল নাম্বার 5, মনে থাকবে। টু টু থাকলে ভার্ব ওয়ান, আর যদি ফর থাকে ফরের জন্য পার্সোনাল অবজেক্ট, তারপরে টু, তারপরে ভার্ব ওয়ান। ক্লিয়ার এটা? আচ্ছা, এরপরে পরের নিয়ম, অ্যাজ সিন্স, অর্থাৎ যেহেতু অ্যাজ সিন্স হচ্ছে একটা সময়ের শুরু থেকে, অ্যাজ সিন্স অ্যাজ ইফ অ্যাজ দো। অ্যাজ ইফ আর অ্যাজ দো এর বাংলা হচ্ছে কি, যেন। অ্যাজ ইফ আর অ্যাজ দো এর বাংলা কি, যেন। তো মনে রাখবে, অ্যাজ সিন্স অ্যাজ ইফ অ্যাজ দো। কি বললাম? অ্যাজ সিন্স অ্যাজ ইফ অ্যাজ দো, অ্যাজ সিন্স অ্যাজ ইফ অ্যাজ দো। এটা দুইটা নিয়ম। একটা হচ্ছে এটার আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, তাহলে এটার পরে হয় পাস্ট ইনডিফিনিট। কি হয়? পাস্ট ইনডিফিনিট। যদি এটার আগেই হয় পাস্ট ইনডিফিনিট, তাহলে এটার পরে হবে পাস্ট পারফেক্ট। কোন টেন্স? পাস্ট পারফেক্ট টেন্স। আবার বলতেছি, ভালো করে দেখো, অ্যাজ সিন্স অ্যাজ ইফ অ্যাজ দো। ভালো করে মনে করো, অ্যাজ সিন্স অ্যাজ ইফ অ্যাজ দো। এই চারটার একদিকে যদি থাকে প্রেজেন্ট ইনডিফিনিট, আরেকদিকে দিবে পাস্ট ইনডিফিনিট। একদিকে যদি থাকে পাস্ট ইনডিফিনিট, পরের দিকে দিবে পাস্ট পারফেক্ট। ক্লিয়ার? আচ্ছা, উদাহরণ দিয়ে করো। ধরো একটা বাক্য আছে এরকম যে she told the story as if। এটা অ্যান্সার করো দেখি। আবার বলতেছি, নিয়মটা কি? নিয়মটা খুব সোজা। as since as if as though, as since as if as though। এই চারটা আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে, পরে পাস্ট ইনডিফিনিট, আর আগে যদি পাস্ট টেন্স থাকে তাহলে পরে কি? পাস্ট পারফেক্ট। এটা অ্যান্সার করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। কমেন্টের মধ্যে কেউ বেয়াদবি করলে লাথি মারি করে ক্লাস থেকে বের করে দেবো, একেবারে সারা জীবনের জন্য পেজ থেকে একেবারে ব্লক মারি দেবো। পরে কান্নাকাটি করে অন্য আইডি থেকে কখনোই অ্যাড করবো না, কারণ ফাইজলামের একটা লিমিট আছে। যে কোনো একটা লিমিট পর্যন্ত ফাইজলামি করতে হবে। ক্লাসের মধ্যে রাত 10টার পরে 10:30টার মধ্যে ক্লাসে হচ্ছে, 10:30টার দিকে ক্লাস হচ্ছে। এখন কমেন্টের মধ্যে কোনো লুতুপুতু চলবে না। এখন ক্লাস করতে আসো, ক্লাস করো। এই যে একটা অ্যান্সার করতে দিয়েছি, এটা অ্যান্সার করো। কত বড় বাপের বেটা, এটা অ্যান্সার করে দেখাও। অ্যান্সার পড়তে আসে, লুতুপুতু লাগাইছে কমেন্টের মধ্যে, থাপলাই গাল বেরিয়ে দিব। করো অ্যান্সার। এই তো, ভেরি গুড, অনেকে রাইট অ্যান্সার করতেছো। এই তো, সাবাস সাবাস, বাঘের বাচ্চা, সাবাস। দেখো তাহলে কি হচ্ছে অ্যান্সার, দেখো ভালো করে দেখো। নিয়মটা কিসের ভাইয়া? নিয়মটা হচ্ছে অ্যাজ ইফ এর। কিসের নিয়ম? অ্যাজ ইফ, যেন। তাহলে কি বলছে? শি টোল্ড দ্য স্টোরি অ্যাজ ইফ। সে গল্পটা বলতেছিল এমন ভাবে যেন। তাহলে আমরা জানি অ্যাজ ইফ এর ব্যবহার কি। আমাদের প্রথম দরকার কি? স্ট্রাকচার। দ্বিতীয় বাংলা মিনিং। তাহলে স্ট্রাকচারটা কি? স্ট্রাকচারটা হচ্ছে অ্যাজ ইফ এর আগে দেখতে হবে কোন টেন্স, প্রেজেন্ট নাকি পাস্ট টেন্স। তাহলে কোন টেন্স আছে? টোল্ড আছে। টেলের পাস্ট ফর্ম হচ্ছে কি? টোল্ড। অর্থাৎ যদি কখনো সাবজেক্ট প্লাস ভার্ব টু থাকে, সাবজেক্ট প্লাস ভার্ব টু থাকে, তাহলে সেটা কোন টেন্স? সেটা হচ্ছে পাস্ট টেন্স। সো অ্যাজ ইফ এর আগে যদি পাস্ট টেন্স থাকে, পরে কি হবে? পরে হবে পাস্ট পারফেক্ট টেন্স। এটা হচ্ছে স্ট্রাকচার। তাহলে স্ট্রাকচারটা কি? অ্যাজ ইফ বা অ্যাজ দোর আগে পাস্ট টেন্স থাকলে পরে হবে পাস্ট পারফেক্ট। তাহলে এই জায়গাতে আমি কি করতে হবে? পাস্ট পারফেক্ট করতে হবে। অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম করতে হবে। এটা হলো স্ট্রাকচার। এবার বাংলা মিনিং কি? যে শি টোল্ড দ্য স্টোরি অ্যাজ ইফ। সে এমন ভাবে গল্পটা করতেছিল যেন শি হ্যাড নোন ইট, যেন সে এটা জানে। তাহলে আমরা কি করলাম দেখো, খুব সিম্পল জিনিস। অ্যাজ ইফ এর আগে যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, পরে পাস্ট পারফেক্ট করলাম। অর্থাৎ সাবজেক্ট দিলাম, হ্যাড দিলাম, ভার্বের 3 নাম্বার ফর্ম দিলাম। বাংলা মিনিং কি দাঁড়ায়? সে এমন ভাবে গল্পটা বলতেছে যেন সে এটা আগে থেকেই জানতো বা জানতো। তাহলে দেখো বাংলা মিনিংও ঠিক আছে, স্ট্রাকচারও ঠিক আছে, তুমি ফুল নাম্বার পেয়ে যাবে।
এভাবে ধরে ধরে করতে হবে। আরেকটা করো, ধরো একটা বাক্য আছে এরকম যে ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স, এটা অ্যান্সার করো। ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স, বলো বলো কি হবে এখানে তাড়াতাড়ি। আমি যখন কমেন্ট একবার বলছি যে তোমাদের যারা বন্ধু বান্ধব আছে অন্তত 3 জন করে কমেন্টে মেনশন করো, করছো? ওই করছো? বড় ভাই যে একটা কথা বললো, কথাটা রাখছো? আমি যে 3 জন বন্ধুকে মেনশন করতে বলছি, বলছো? আমার সময় আমি যখন পড়তাম ইন্টারমিডিয়েটে 2014 থেকে 2016, ওই সময়টাতে বনি ভাইয়ের মতো যদি ডেডিকেটেড কোনো টিচার পাইতাম, আর ওই টিচার যদি বলতো যে 3 জন বন্ধুকে মেনশন করো, আমি 300 বন্ধুকে মেনশন করতাম। কিন্তু আফসোস আমার টাইমে বনি ভাইয়ের মতো ভালো কোনো টিচার ছিল না ডেডিকেটেড। কিন্তু তোমাদের কপাল যে তোমরা বনি ভাইকে পাইছো, কিন্তু কথাগুলো শুনতেছো না। ভাই যে শেয়ার করতে পারে শেয়ার করো না, মেনশন করতে পারে মেনশন করো না। খুব কষ্টের বিষয় এগুলো দেখতে পারে রে ভাই, কষ্ট লাগে বুকের মধ্যে। তোরা ক্লাসে কমেন্ট করিস তো, খারাপ লাগে। কি হবে? আই মেট হিম, আই মেট হিম, আই মেট হিম হবে, আই স হিম হবে, থাপড়ে গেল গালবে কিন্তু। আই সামনে আই মেট হিম, আই স হিম, ভালো করে দেখ। চোখে কম দেখলে পানি দিয়ে মুখ হাত ধুয়ে ভাই, তারপরে ভাই ভুলভাল উত্তর করিস না। দেখ, ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স, তাহলে আমাদের নিয়মটা কিসের? নিয়মটা হচ্ছে সিন্সের। নিয়মটা কিসের? সিন্সের ব্যবহার। তো অ্যাজ, সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো, কি অ্যাজ, সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো, এই চারটার আগে দেখতে হবে প্রেজেন্ট টেন্স নাকি পাস্ট টেন্স। এখন বলো আগে প্রেজেন্ট টেন্স নাকি পাস্ট টেন্স? ইট ওয়াজ, বলো টাকা আছে কেন, বলো ওয়াজ প্রেজেন্ট নাকি পাস্ট? শুনতে পাচ্ছি না, বলো ওয়াজ প্রেজেন্ট নাকি পাস্ট? এটা হচ্ছে পাস্ট। তাহলে ভাইয়া সিন্সের আগে যদি পাস্ট থাকে পরে কি হবে? পরে কি হবে? ওই কি হবে? ভুল করলে একটা জায়গা তাকায় আছে এখন। কি হবে? পরে হবে পাস্ট পারফেক্ট। অর্থাৎ আমাকে কি দিতে হবে? সাবজেক্ট দিতে হবে, হ্যাড দিতে হবে, ভার্বে 3 নাম্বার ফর্ম দিতে হবে। এটা হচ্ছে স্ট্রাকচার। এর বাংলা মিনিং কি? যে অনেক বছর হয়ে গেল উই হ্যাড মেট ইচ আদার, আমাদের একজন আরেকজনের সাথে দেখা করার অনেক বছর হয়ে গেল। তাহলে দেখো আমরা কি করলাম, যেহেতু আমাদের সিন্সের আগে পাস্ট টেন্স আছে, এই জন্য পরে আমরা কি করলাম, সাবজেক্ট দিলাম, হ্যাড দিলাম, ভার্বের 3 নাম্বার ফর্ম দিলাম। তো এইভাবে তুমি করবে। আগে দেখবে যে অ্যাজ, সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো, এগুলো যখন একটা বাক্যের মধ্যে থাকবে তখন তুমি আগে লক্ষ্য করবে যে আগে কোনটা আছে, আগে কোনটা আছে, আগে প্রেজেন্ট আছে নাকি আগে পাস্ট আছে। যদি আগে প্রেজেন্ট থাকে পরে পাস্ট ইনডিফিনিট দিবে, আর আগে পাস্ট ইনডিফিনিট থাকলে পরে পাস্ট পারফেক্ট দিবে। বুঝতে পারছো? এবার সব থেকে ইম্পর্টেন্ট নিয়ম, কন্ডিশনালের মধ্যে যতগুলা নিয়ম আছে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এইটা। এমনকি 10টার মধ্যে একাধিক প্রশ্ন থাকতে পারে এখানে, শুধু একটা না একাধিক প্রশ্ন, অর্থাৎ 3টা 4টা থাকতে পারে। নিয়মটা কিসের? কন্ডিশনালের। কিসের? কন্ডিশনাল। কন্ডিশনাল, কন্ডিশন মানে কি? কন্ডিশন মানে হচ্ছে শর্ত। কন্ডিশন মানে কি? শর্ত। এই যে এই শর্ত আমরা বুঝাই বা কন্ডিশনাল বুঝাই ইফ দ্বারা। ইফের বাংলা কি? ইফের বাংলা হচ্ছে যদি। আমরা কি বলি? যদি তুমি কলেজে যাও তাহলে আমিও কলেজে যাব। রাতের বেলা মেসেজ দেই, হ্যাঁ কি করতেছো, কালকে কি কলেজে যাবে? না যাব না, তাহলে আমিও যাব না। তো এই যে আমরা বলি যদি তুমি কলেজে যাও তাহলে আমিও কলেজে যাব। মেসেজ করে ঘুম থেকে উঠে, তুমি কি নাস্তা করছো? না করিনি। বলছে যদি তুমি নাস্তা না করো বাবু আমিও কিন্তু নাস্তা করব না। এই যে একজন আরেকজনের মিল কি দ্বারা? শর্ত বুঝাইছে যদি দ্বারা, যে যদি তুমি এই করো তাহলে ওই করবো। এখন বলে যে রাতের বেলা কথা বলা শেষে বলে কল কাটো, বলে না কাটবো না, তুমি কাটো, বলে না কাটবো না। তো লাস্টে বলে যদি তুমি এখন আমাকে একবার আই লাভ বলো তাহলে আমি কলটা কাটবো। এই যে শর্ত দিচ্ছে গার্লফ্রেন্ডকে, কি বলতেছে? যদি তুমি এটা করো তাহলে আমি কলটা কাটবো। এই যে যদি কি বলছে, শর্ত দিয়ে দিছে। তো শর্ত ব্যবহারের ক্ষেত্রে আমরা যদি ব্যবহার করি বাংলাতে, আর ইংরেজিতে কি ব্যবহার করি?
ইংরেজিতে আমরা ইফ ব্যবহার করি। ইংরেজিতে কি ব্যবহার করি? ইংরেজিতে ইফ ব্যবহার করি। তো বাক্যের মধ্যে তুমি যদি ইফ দেখো তুমি বুঝে ফেলবে ইফ থাকা মানে এটা হচ্ছে একটা শর্ত, এটা হচ্ছে কি কন্ডিশনাল। সো কন্ডিশনাল হচ্ছে 4 প্রকারের। কন্ডিশনাল কয় প্রকার? 4 প্রকার। একটা হচ্ছে জিরো, একটা হচ্ছে ফার্স্ট, একটা হচ্ছে সেকেন্ড, আর একটা হচ্ছে কি থার্ড। জিরো কন্ডিশনাল তোমাদের দরকার নাই, পরীক্ষাতে আসবে না, এটা আগে ব আকার দ বাদ। এবার হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড। ফার্স্ট কন্ডিশনাল চিনবে কিভাবে? যখন ইফ এর সাথে প্রেজেন্ট টেন্স থাকবে, কি থাকবে? ইফ এর সাথে প্রেজেন্ট টেন্স থাকবে তখন সেটা হবে ফার্স্ট কন্ডিশনাল। ইফ এর সাথে যখন পাস্ট টেন্স থাকবে অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স থাকবে তখন সেটা হবে সেকেন্ড কন্ডিশনাল। আর ইফ এর সাথে যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে, ইফ এর সাথে যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে সেটা হবে থার্ড কন্ডিশনাল। মনে থাকবে? আবার বলতেছি, ভালো করে দেখো, এটা অনেক ইম্পর্টেন্ট। আমি আগেও বলছি এটা অনেক 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 ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। এতটা ইম্পর্টেন্ট যে এখান থেকে পরীক্ষাতে 2 থেকে 3টা প্রশ্ন কমন পাইতে পারো। সেটা কি? কন্ডিশনাল। কিভাবে বুঝবে যে এটা কন্ডিশনাল? বাক্যের মধ্যে যখন তুমি ইফ দেখবে, আই এফ ইফ, আই এফ ইফ, কি বাক্যের মধ্যে যখন তুমি ইফ দেখতে পারবে বুঝে নেবে এটা হচ্ছে কন্ডিশনাল। বাংলায় কি? যদি। তো ইফের সাথে দেখবে যে ইফের সাথে কোন টেন্স আছে, প্রেজেন্ট, পাস্ট নাকি পাস্ট পারফেক্ট। যদি ইফের সাথে প্রেজেন্ট টেন্স থাকে তাহলে এটা ফার্স্ট কন্ডিশনাল। যদি ইফের সাথে পাস্ট টেন্স থাকে তাহলে সেকেন্ড কন্ডিশনাল। যদি ইফের সাথে পাস্ট পারফেক্ট থাকে তাহলে সেটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। এতটুকু যদি বুঝতে পারো তাহলে একবার উকে লেখো, তাহলে আমি সূত্রটা আরেকবার বুঝাই দিব। এতটুকু সূত্র কিন্তু এখন লেখা হয়নি, এটা হচ্ছে পরীক্ষাতে দেওয়া থাকবে, বাকি অর্ধেক তোমাকে করতে হবে। তো এতটুকু যদি বুঝতে পারো তাহলে আমাকে বলো ফার্স্ট, সেকেন্ড, থার্ড কিভাবে চিনবে? বুঝতে পারছো? ফার্স্ট কন্ডিশনাল কিভাবে চিনবে, সেকেন্ড কন্ডিশনাল কিভাবে চিনবে, থার্ড কন্ডিশনাল বা কন্ডিশনাল কিভাবে বুঝবে সেটা বুঝতে পারছো? ইফ থাকলেই কন্ডিশনাল, তারপরে দেখবে যে কোন টেন্স আছে, সাথে কোন টেন্স আছে, প্রেজেন্ট, পাস্ট নাকি পাস্ট পারফেক্ট, কোন টেন্স আছে। বুঝতে পারছো? বলো কি হবে? এতটুকু বুঝতে পারছো? বুঝলে একবার করে ওকে লেখো, যদি বোঝো একবার করে কমেন্টে ওকে লেখো। এতটুকু যদি বোঝো তাহলে কমেন্টে ওকে লেখো। এ মুসলিম উদ্দিন বোঝনি? উদাহরণ দিলে ভালো করে বুঝে যাবে, সমস্যা নাই। আচ্ছা, যেহেতু বলছো ওকে, ধরো এটা পরীক্ষাতে দেওয়াই থাকবে, এটা কি পরীক্ষাতে দেওয়াই থাকবে, বাকিটা তোমাকে করতে হবে। তো বাকিটা কি করবে? যদি দেখো ইফ প্লাস প্রেজেন্ট টেন্স আছে তাহলে তুমি কি বলবে? ইফ মানে হচ্ছে কন্ডিশনাল, সাথে প্রেজেন্ট টেন্স আছে তার মানে ফার্স্ট কন্ডিশনাল। তো তুমি যদি দেখে বুঝে ফেলো সেখানে ফার্স্ট কন্ডিশনাল আছে তাহলে অ্যানসারটা কিভাবে হবে? অ্যানসারটা হবে তুমি দিবে সাবজেক্ট, কি দিবে? সাবজেক্ট। সাবজেক্টের পরে কি দিবে? সাবজেক্টের পরে শ্যাল অথবা উইল অথবা ক্যান অথবা মে, এই 4টার মধ্যে যে কোনো একটা দিবে। আর এরপরে ভার্ব 1 দিবে। এরপরে কি দিবে? ভার্ব 1 দিবে। মনে থাকবে? তাহলে দেখো ইফ প্লাস যদি প্রেজেন্ট থাকে, ইফ প্লাস যদি প্রেজেন্ট থাকে তাহলে কি হবে? সাবজেক্ট, সাবজেক্টের পরে শ্যাল উইল ক্যান মে, তারপরে হচ্ছে ভার্ব 1। মনে রাখবে? সাবজেক্ট, তারপর শ্যাল উইল ক্যান মে, 4টার মধ্যে যে কোনো একটা, তারপরে ভার্ব 1। এটা হচ্ছে কি ফার্স্ট কন্ডিশনাল। যদি সেকেন্ড কন্ডিশনাল থাকে অর্থাৎ ইফের পরে যদি পাস্ট টেন্স আছে, ইফের পরে যদি পাস্ট টেন্স থাকে তাহলে তুমি দেখে বুঝে ফেলবে এটা হচ্ছে কি সেকেন্ড কন্ডিশনাল। তখন অ্যানসার করবে কিভাবে? তখন তুমি দিবে সাবজেক্ট, সাবজেক্টের পরে শুড অথবা উড অথবা কুড অথবা মাইট, এই 4টার মধ্যে যে কোনো একটা দিবে আর তারপরে ভার্ব 1 দিবে। বুঝতে পারছো? কি দিবে? যদি দেখো সেকেন্ড কন্ডিশনাল অর্থাৎ ইফের পরে বা ইফের সাথে পাস্ট টেন্স আছে তাহলে দিয়ে কি করবে? সাবজেক্ট, শুড, উড, কুড, মাইট, 4টার মধ্যে যে কোনো একটা, তারপরে ভার্ব 1। এবার হচ্ছে থার্ড কন্ডিশনাল অর্থাৎ তুমি দেখলে ইফের সাথে পাস্ট পারফেক্ট টেন্স আছে তাহলে থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনালটা অ্যানসার করবে কিভাবে? থার্ড কন্ডিশনালটা অ্যানসার করবে তুমি দিবে সাবজেক্ট, সাবজেক্টের পরে শুড হ্যাভ, কি দিবে? শুড হ্যাভ অথবা উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ, এই 4টার মধ্যে যে কোনো একটা দিবে। এরপরে দিবে ভার্বের 3 নাম্বার ফর্ম। এই হচ্ছে 3টা সূত্র। আবার বলতেছি, ভালো করে দেখো, যখনই তুমি বাক্যের মধ্যে ইফ দেখবে, প্রথমত দেখবে বাক্যের মধ্যে যদি ইফ থাকে তার মানে সেটা কন্ডিশনাল। এবার লক্ষ্য করবে ইফের সাথে কোন টেন্স আছে, ইফের সাথে প্রেজেন্ট টেন্স আছে, পাস্ট টেন্স আছে নাকি পাস্ট পারফেক্ট আছে। যদি ইফের সাথে প্রেজেন্ট টেন্স থাকে তাহলে ফার্স্ট কন্ডিশনাল, ইফের থেকে পাস্ট থাকলে সেকেন্ড কন্ডিশনাল, ইফের সাথে পাস্ট পারফেক্ট থাকলে থার্ড কন্ডিশনাল।
যদি দেখো ইফের সাথে প্রেজেন্ট টেন্স আছে মানে ফার্স্ট কন্ডিশনাল, তাহলে অন্যদিকে কিভাবে অ্যান্সার করবে? সাবজেক্ট দিবে, শ্যাল উইল ক্যান মে, চারটার মধ্যে যে কোনো একটা দিবে, ভার্ব ওয়ান দিবে। যদি দেখো ইফের সাথে পাস্ট টেন্স আছে মানে সেকেন্ড কন্ডিশনাল, তাহলে অন্যদিকে কি দিবে? সাবজেক্ট দিবে, শুড উড কুড মাইট, চারটার মধ্যে একটা দিবে, তারপরে ভার্ব ওয়ান দিবে। যদি দেখো ইফের সাথে পাস্ট পারফেক্ট টেন্স আছে, তাহলে এদিকে কি দিবে? সাবজেক্ট, শুড হ্যাভ, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, চারটার মধ্যে একটা, তারপর ভার্বে 3 নাম্বার ফর্ম। এই হচ্ছে তোমার 3টা সূত্র। তোমাদেরকে 1 মিনিট সময় দিচ্ছি, 1 মিনিটের মধ্যে আগে দেখে নাও, 1 মিনিট আগে সূত্রটা দেখে নাও, তারপর আমরা উদাহরণ দিয়ে প্র্যাকটিস করব। আগে বলো, এগুলো আগে দেখে নাও, দেখে আগে ঠিক করে নাও। দেখো এটা আগে দেখে নিজে নিজে বুঝে নাও, এটা আগে দেখো, নিজে নিজে বোঝো, তারপর আমি তোমাদেরকে প্র্যাকটিস দিচ্ছি, সে প্র্যাকটিসটা করো। আগে দেখো, অ্যান্সার করো, তার আগে দেখো, আগে নিয়মটা বোঝো, যদি বোঝো তারপরে প্র্যাকটিস করবে। আগে দেখো ক্লিয়ার হয়েছে নিয়মটা, দিলে পারবে। আচ্ছা, ধরো আমি তোমাদেরকে করতে দিই, দেখি তোমরা পারো কিনা। ধরো একটা বাক্য আছে এরকম, ইফ আই হ্যাড সিন হার, এটা অ্যান্সার করো। ইফ আই হ্যাড সিন হার, এটা অ্যান্সার করো, সবাই অ্যান্সার করো, এটা অ্যান্সার করো, এটা অ্যান্সার করো। তাড়াতাড়ি অ্যান্সার করো, তাড়াতাড়ি অ্যান্সার করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। এরপরে আর একটা রুলস আছে আমাদের, আজকে 7 নাম্বার রুলস চলতেছে, এরপরে একটা আছে, তারপর আমরা বোর্ড প্রশ্ন প্র্যাকটিসে যাবো। এটা আগে অ্যান্সার করো, বলো কি হবে? ভাইয়া আপনি কোন লোকেশন থেকে লাইভ করতেছেন? রাজশাহী থেকে, রাজশাহীর মণি চত্বরে আমাদের অফিস। উড হ্যাভ না রে পাগল, পুরোটা কর, পুরোটা বল কি হবে। তাড়াতাড়ি অ্যান্সার করো, একটা অ্যান্সার করতে যদি 10 মিনিট লাগো তো 10টা সেন্টেন্স থাকবে, তার মানে কি এখানে তুমি 1.5 ঘন্টা এখানে খাবে নাকি? তো একটা অ্যান্সার 1 মিনিট থেকে 1.5 মিনিটের মধ্যে করা লাগবে, 1 থেকে 1.5 মিনিট করা লাগবে, এই 1 থেকে 1.5 মিনিটের মধ্যে করতে হবে। তাহলে কি হবে দেখো, প্রথম কথা হচ্ছে আমরা যখন বাক্যের মধ্যে ইফ দেখবো, কি দেখবো? যখন আমরা বাক্যের মধ্যে ইফ দেখবো তখনই বুঝে নেবো এটা হচ্ছে কন্ডিশনাল। এবার আমাদের সেকেন্ড কাজ কি দেখতে হবে, ইফের পরে কোন টেন্স আছে, এর কোন টেন্স আছে, সাবজেক্ট আছে, হ্যাড আছে, ভার্বে 3 নাম্বার ফর্ম আছে। তাহলে যদি কখনো থাকে সাবজেক্ট, তারপর হ্যাড, তারপর ভার্বে 3 নাম্বার ফর্ম, তাহলে এটা কোন টেন্স বলো তো? তাহলে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে ইফের সাথে যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে, আমরা একটু আগেই পড়ছি, যদি ইফের সাথে যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে সেটা কি? থার্ড কন্ডিশনাল। অথবা আমাকে ওইদিকে কি করতে হবে? ওইদিকে করতে হবে সাবজেক্ট, শুড হ্যাভ, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, চারটার মধ্যে একটা দিব, তারপর ভার্ব 3 নাম্বার ফর্ম দিব। এটা হচ্ছে কি? এটা হচ্ছে স্ট্রাকচার। অথবা আমাকে এখানে অ্যান্সার করতে হবে কি? এই স্ট্রাকচার অনুযায়ী। অর্থাৎ আমরা এখানে কি দিব? সাবজেক্ট দিব, শুড হ্যাভ, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, চারটার মধ্যে একটা দিব, ভার্বে 3 নাম্বার ফর্ম দিব। এন্ড বাংলা দেখো, ইফ আই হ্যাড সিন হার, যদি আমি তাকে দেখতাম, আই উড হ্যাভ টোল্ড হার দ্য নিউজ, আমি তাকে ওই খবরটা দিতাম যদি আমি তাকে ওখানে দেখতাম। তাহলে দেখো আমরা কি করলাম, যেহেতু থার্ড কন্ডিশনাল এই জন্য আমরা সাবজেক্ট দিলাম, শুড হ্যাভ, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এর মধ্যে একটা দিলাম, ভার্বের 3 নাম্বার ফর্ম দিলাম, তাহলে হয়ে গেল থার্ড কন্ডিশনালের অ্যান্সার। বুঝতে পারছো? এই হচ্ছে থার্ড কন্ডিশনাল। তোমাদেরকে আরো উদাহরণ দেই, দেখি তোমরা পারো কিনা। পারবে? চেষ্টা করো, চেষ্টা করো, চেষ্টা করলেই পারবে। ধরো একটা বাক্য আছে এরকম, ইফ শি ওয়ান্টেড, এটা অ্যান্সার করো। ইফ শি ওয়ান্টেড, এটা অ্যান্সার করো। আমি গতকালকে তোমাদেরকে বলছিলাম যে যদি স্ট্রাকচার ঠিক থাকে তাহলে স্যার কিন্তু অনেক সময় তোমাকে নাম্বার দিয়ে দিবে, আর তোমার যদি স্ট্রাকচার ঠিক না থাকে তাহলে কিন্তু বাংলা মিনিং ঠিক থাকে লাভ নাই, তোমাকে স্ট্রাকচারটাকে ঠিক করতে হবে। তো স্ট্রাকচারটা তোমাকে আমি ক্লাসের পরে ক্লাসে মুখস্থ করাইছি, ভালো করে বুঝাইছি 4-5 বার। যদি নাও বোঝো, ক্লাসটা বনিয়ামিন পেজে, মানে যে পেজে ক্লাস করতেছো এই পেজে ক্লাসটা রেকর্ডেড থাকবে, তুমি পরে যতবার খুশি করতে পারবে। যারা পেজের নাম জানো না, এই যে এই পেজে ক্লাস হচ্ছে মোহাম্মদ বনিয়ামিন, এটা হচ্ছে ফেসবুক পেজ,
এই পেজে ক্লাস হচ্ছে। সো এই পেজে যারা যারা আসো তারা পেজটা ফলো করে দাও, অথবা অনেকে হয়তো আমাদের চলো শিখি পেজ থেকে অ্যাড আসো। পেজের নাম কি? চলো শিখি। এই পেজে যারা যুক্ত আছো তারাও চাইলে ফলো করে দিতে পারো, কারণ আমাদের ক্লাস কিন্তু প্রত্যেক দিন হয়, প্রত্যেকটা দিন, আল্লাহ রোজ 30 দিন আমাদের এই ফ্রি ক্লাসগুলো হয়। তো তুমি যদি ফ্রি ক্লাসগুলো নিয়মিত করতে চাও তাহলে এখনই বয়ামিন পেজটা চলো শিখি পেজটা ফলো করে দাও টুক করে, দেরি করো না, নাহলে কিন্তু পরে আর পেজগুলো খুঁজে পাবে না, তখন ওখানে কান্না করতে হবে। তাহলে কি হবে দেখো, তাহলে এখানে কি হবে, এ দেখো ইফ শি ওয়ান্টেড, তাহলে আমরা দেখো প্রথমে কি আছে, প্রথমে আছে ইফ, প্রথমে কি আছে ইফ। আমরা জানি যে বাক্যের মধ্যে যদি ইফ থাকে তাহলে সেটা হচ্ছে কন্ডিশনাল। এবার আমাকে দেখতে হবে যে ইফ এর পরে কোন টেন্স আছে। এখানে সাবজেক্ট আছে, ভার্বে 2 নাম্বার ফর্ম আছে, সাবজেক্ট প্লাস ভার্বে 2 নাম্বার ফর্ম। তাহলে সাবজেক্ট প্লাস ভার্বে 2 নাম্বার ফর্ম থাকে, সেটা কি? কন্ডিশনাল। সেটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনাল হলে আমাদের স্ট্রাকচারটা কি? সেকেন্ড কন্ডিশনাল হলে আমাদের স্ট্রাকচারটা কি বলতো? আমাদের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট দিব, শুড উড কুড মাই, চারটার মধ্যে একটা দিব, তারপরে ভার্ব ওয়ান দিব। এই হচ্ছে স্ট্রাকচার। এবার বাংলা মিনিং দেখি। যদি সে চাইতো আই উড লাভ হার, তাহলে আমি তাকে ভালোবাসতাম। যদি সে চাইতো তাহলে ভালোবাসতাম, সে চাই না মন থেকে যে আমি তাকে ভালোবাসি, তাহলে চাইবো কেন, তাই না? তাহলে আমি তাকে ভালোবাসতাম না। তো এই একতরফা ভালোবাসা কিন্তু ভালো না। তাহলে আমরা কি করব? তাহলে দেখো, যেহেতু ইফের পরে কি আছে? পাস্ট টেন্স আছে, তার মানে এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। অর্থাৎ গ্যাপে আমরা কি দিব? সাবজেক্ট দিব, উড শুড উড কুড মাই, চারটার মধ্যে একটা দিব, তারপরে ভার্ব ওয়ান দিব। এভাবে করব। বুঝতে পারছো? এবার করতে পারবে। আর একটা রুলস আছে এ পর্যন্ত। আমরা যে আজকে ক্লাসে 3টা রুলস বললাম, এই 3টা রুলস যদি কমপ্লিট হয় তাহলে একবার করে রান লিখো। এই 3টা রুলস যদি তোমার কমপ্লিট হয় তাহলে ডান লিখো কমেন্টে একবার। আমি একটা কমেন্ট পিন করে দিলাম, যারা আগামীকালকে কিন্তু আমাদের স্মার্টফোন কন্টেস্ট 3 পরীক্ষা হবে। আচ্ছা, লাস্ট রুলস, আজকের লাস্ট রুলস। এরপরে আমরা বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করব, কারণ প্র্যাকটিস না করলে কিন্তু হবে না। অনেকে বলে ভাই এরকম যে আমি যখন ক্লাস করান তখন আমার ইজি লাগে, কিন্তু আমি যখন পরবর্তীতে পরীক্ষা দিতে যাই বা নিজে নিজে পড়ি তখন আমার কাছে কঠিন লাগে। এই জন্য বিগত বছর প্রশ্নগুলো আমরা প্র্যাকটিস করব, যাতে করে কি হয় আমরা সব কিছু বুঝতে পারি। তাহলে দেখো, আমাদের লাস্ট যেই আজকের রুল নাম্বার 8, সেটা হচ্ছে সো দ্যাট। তো দুইটা হচ্ছে সো ড্যাশ ড্যাশ দ্যাট, সো ড্যাশ ড্যাশ দ্যাট, আর দুইটা হচ্ছে সো দ্যাট, আর দুইটা হচ্ছে কি? সো দ্যাট। তো সো দ্যাটের নিয়ম হচ্ছে 4টা। সো দ্যাটের নিয়ম কি? 4টা। দুইটা হচ্ছে সো ড্যাশ ড্যাশ দ্যাট, আর দুইটা হচ্ছে সো দ্যাট। তো মনে রাখবে, আগে দেখবে যে কোন টেন্স আছে, আগে প্রেজেন্ট টেন্স আছে নাকি পাস্ট টেন্স আছে। আগে প্রেজেন্ট টেন্স আছে নাকি আগে পাস্ট টেন্স আছে, দেখবে। তো প্রথমে লক্ষ্য করবে যে ব্যবহারটা কিসের। সো ড্যাশ ড্যাশ দ্যাট, এই ড্যাশের মধ্যে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব থাকবে। সো সো ড্যাশ ড্যাশ দ্যাট আছে নাকি সো দ্যাট আছে, মনে রাখবে। সো ড্যাশ ড্যাশ দ্যাট আছে নাকি সো দ্যাট আছে, যেটাই থাক তুমি দেখবে যে আগে কোন টেন্স আছে, প্রেজেন্ট আছে নাকি পাস্ট আছে। সো ড্যাশ ড্যাশ দ্যাট আগে প্রেজেন্ট টেন্স আছে, তাহলে অন্যদিকে দিবে হচ্ছে সাবজেক্ট, এরপরে দিবে হচ্ছে ক্যান নট, তারপরে দিবে ভার্ব ওয়ান। আর যদি সো ড্যাশ ড্যাশ দ্যাট আছে আগে পাস্ট টেন্স আছে, তাহলে অন্যদিকে দিবে সাবজেক্ট প্লাস কুড নট প্লাস ভার্ব ওয়ান। সো দ্যাট আছে একসাথে, তো সো দ্যাটের আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে অন্যদিকে দিবে সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্ব ওয়ান। এখানে ক্যানের জায়গায় তুমি মেও দিতে পারবে, ক্যান অথবা মে প্লাস ভার্ব ওয়ান। আর সো দ্যাট যদি তোমার একসাথে থাকে আগে পাস্ট টেন্স থাকে তাহলে দিবে সাবজেক্ট প্লাস
কুড প্লাস ভার্ব ওয়ান। পার্থক্যটা কি? সো ড্যাশ ড্যাশ দ্যাট যদি থাকে তাহলে দেখো নট আছে, আর এটার ক্ষেত্রে কিন্তু কোনো নট নাই, ক্যান অথবা কুড। আবার বলতেছি দেখো, সো দ্যাটের ব্যবহার হচ্ছে চারটা, দুইটা হচ্ছে সো ড্যাশ ড্যাশ দ্যাট আলাদা আলাদা থাকলে, অর্থাৎ আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে অন্যদিকে সাবজেক্ট প্লাস ক্যান নট প্লাস ভার্ব ওয়ান, আর আগে যদি পাস্ট টেন্স থাকে তাহলে ওদিকে সাবজেক্ট প্লাস কুড নট প্লাস ভার্ব ওয়ান। সো দ্যাট যদি একসাথে থাকে, আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্ব ওয়ান, আর আগে যদি পাস্ট টেন্স থাকে তাহলে সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্ব ওয়ান। তোমাদের 30 সেকেন্ড টাইম দিচ্ছি, 30 সেকেন্ড একটু রুলস চারটা দেখে নাও, তারপর আমরা প্র্যাকটিসে চলে যাবো। আগে এই চারটা রুলস, তোমাদের যে চারটা রুলস পড়তে বললাম 1 মিনিট, এই চারটা রুলস তোমরা ভালো করে দেখো, তাহলে দেখা যাচ্ছে তোমরা নিজে নিজে করতে পারবে। আগে ভালো করে দেখো, আগে ভালো করে দেখো, বলো। এ ভাই গ্রুপের পরীক্ষা, ওটা তো কালকের পরীক্ষা কন্টেস্টের, আর এটা কোন পরীক্ষার কথা বলতেছে? দৈনন্দিন যে পরীক্ষা। আমরা তো হচ্ছে মোবাইল ফোন কন্টেস্টের জন্য কোনো ভিডিও দিইনি পর্যন্ত, তো ওটা দৈনন্দিন পরীক্ষার কথা বলছে, যে কোনো টাইমে দিতে পারবে। হয়েছে? ধরো একটা বাক্য আছে এরকম, হি reads more so that, বলো এখানে কি হবে? হি রিডস মোর সো দ্যাট, বলো এখানে কি হবে? তাড়াতাড়ি অ্যান্সার করো। বলো কি হবে? আজকে আইসিটি ক্লাস নাই না, রুটিন দেখো না, রুটিনের মধ্যে আইসিটি ক্লাস দেওয়া আছে কথা। আমাদের সায়েন্সের ক্লাসগুলো ভাইয়া, কোর্সটা কখন শুরু হবে? টাকা দিয়ে কোর্সটা শুরু হবে আগামী পরশু দিন, জানতে পারবে। আগামী পরশু দিন আমরা হচ্ছে ডিটেলস বলে দেবো টাকা দিয়ে যে কোর্স সেটা। তাহলে কি হচ্ছে, এই যে সবাই বুঝতে পারছো, দেখো হি রিডস মোর সো দ্যাট, তাহলে আমাদের স্ট্রাকচারটা কি? স্ট্রাকচারটা হচ্ছে যদি কখনো বাক্যের মধ্যে সো দ্যাট একসাথে থাকে তাহলে আমাদের আগে লক্ষ্য করতে হবে আগে প্রেজেন্ট নাকি পাস্ট। আগে প্রেজেন্ট টেন্স আছে, তাহলে ওইদিকে আমরা কি দিব? তাহলে অন্যদিকে সাবজেক্ট দিব, ক্যান দিব, ভার্ব ওয়ান দিব। তাহলে কি হচ্ছে, হি রিডস মোর সো দ্যাট, সে বেশি করে পড়তেছে যাতে করে কি হবে, হি ক্যান পাস ইন দ্য এক্সাম, সে যেন পরীক্ষাতে পাস করতে পারে, এই জন্য সে কি করতেছে, সে বেশি করে পড়তেছে। বুঝতে পারছো? এই হচ্ছে বিষয়। তাহলে খুব সিম্পল, এই হচ্ছে তোমাদের মোটামুটি কমপ্লিটিং সেন্টেন্সের রুলস। কমপ্লিটিং সেন্টেন্সের রুলস আমাদের মোটামুটি শেষ। এখন শুধুমাত্র আমাদের বিগত বছরের যে প্রশ্নগুলো, এই বিগত বছরের প্রশ্নগুলো প্র্যাকটিস করতে হবে, তাহলে আমরা কিন্তু অ্যান্সার করতে পারবো। তাই কালকের ওই যে এক্সামের ওটা আছে না এখানে, পাইছি তো রুটিন এক্সাম ডিটেইলস এখানে। আচ্ছা তোমাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট আছে, যেটা গতকালকেও বলছিলাম, আজকে তোমাদেরকে আবার বলে দেই, কারণ স্মার্টফোনটা যখন কেউ চোখ স্মার্টফোন হাতে পাবে তখন আবার আফসোস করো না, আমি তো জানতামই না, জানলে তো পরীক্ষা দিতাম, এরকম করে কেউ নেকামো করবে না। আগে থেকে বলে দিচ্ছি কি করবে। আগামীকাল সন্ধ্যা 6টায় পরীক্ষা। আগামীকাল 7 ডিসেম্বর রোজ শনিবার সন্ধ্যা 6টা থেকে পরীক্ষা শুরু হবে রাত 10টা পর্যন্ত, অর্থাৎ মাত্র 4 ঘন্টা সময় পাবে পরীক্ষা দেওয়ার জন্য। যে এই 4 ঘন্টার মধ্যে যে কোনো 1 ঘন্টা সময় বেছে নিয়ে তুমি পরীক্ষাটা দিবে। পরীক্ষা হবে বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, ইংলিশ, আইসিটি, এই 3টা সাবজেক্টের উপরে। আমরা যে পরীক্ষা ক্লাসগুলো নিলাম এই 15 দিন এই ফ্রিতে, স্বপ্ন পূরণ প্রিমিয়াম ব্যাচ 2.0 ফেসবুক গ্রুপে, এটার উপরে পরীক্ষা হবে, এই ক্লাসগুলোর উপরে। বাংলা প্রথম পত্রের প্রশ্ন হবে অপরিচিতা থেকে, বাংলা প্রথম পত্রের প্রশ্ন হবে অপরিচিতা থেকে, এবং দ্বিতীয় পত্রের প্রশ্ন হবে সমাজ থেকে। এই দুইটা মিলে 40 নাম্বার থাকবে।
এই যে তোমাদের রাইট ফর্ম অফ ভার্ব গত সপ্তাহ রুটিনে পড়াইছি, এই সপ্তাহ রুটিনে কমপ্লিটিং সেন্টেন্স পড়াইলাম। তো এই দুইটা টপিকের উপরে 30 নাম্বার থাকবে এবং আইসিটি প্রথম অধ্যায় এবং 3.2 অধ্যায় যেটা গত সপ্তাহ তোমাদেরকে আবেল ভাইয়া পড়াইছে সেটার উপরে 30 নাম্বার, টোটাল 100 নাম্বারের পরীক্ষা হবে। এই 100 নাম্বারের পরীক্ষার উপরেই তোমাদের স্মার্টফোন দেওয়া হবে। তো এই পরীক্ষাটা কোথায় হবে? পরীক্ষাটা হবে প্রাইভেট গ্রুপে, অর্থাৎ স্বপ্নপূরণ প্রিমিয়াম ব্যাচ 2.0 এই গ্রুপে দেওয়া হবে। গ্রুপ কোথায় পাবে? যারা এখনো এই গ্রুপে অ্যাড হওনি, এই ক্লাসের ক্যাপশনে দেখো, এই যে লাইভ ক্লাসটা করতেছো এই লাইভ ক্লাসের ক্যাপশনে দেখো ওখানে একটা গুগল ফর্মের লিঙ্ক দেওয়া আছে নিচের দিকে। ওই গুগল ফর্মের লিঙ্কে ক্লিক করে তুমি হচ্ছে ফর্মটা পূরণ করে সাবমিট করলে প্রাইভেট গ্রুপের লিঙ্ক পাবে। ওখানে নাম, ফোন নাম্বার, ডিটেলস দিয়ে সাবমিট দিবে, অর্থাৎ জয়েন রিকোয়েস্ট দিবে, তাহলে হবে। বুঝতে পারছো? গ্রুপে অবশ্যই নাম, ফোন নাম্বার, কলেজের নাম দিয়ে জয়েন রিকোয়েস্ট দিবে, নাহলে কিন্তু অ্যাপ্রুভ হবে না। তো আগামীকাল সন্ধ্যা 6টায় পরীক্ষা প্রাইভেট গ্রুপে, পেয়েছে না? প্রাইভেট গ্রুপে। আচ্ছা, সো আমরা প্র্যাকটিসে যাই, আমাদের আজকের ক্লাসে যে প্র্যাকটিস, সে প্র্যাকটিসে যাই আমরা। প্রথম প্রশ্ন, তোমাদের এক দুটো জিনিস বলতে ভুলে গেছি। আচ্ছা, এই যে রুলস গুলো পড়লে এর বাইরেও একটা দুইটা ছোট ছোট রুলস আছে। কিরকম? যদি বাক্যের মধ্যে দেখো কখনো হোয়েন আছে, কি আছে? হোয়েন আছে, তো হোয়েনের পরে পাস্ট টেন্স করে দিবে। কি করে দিবে? হোয়েনের পরে পাস্ট টেন্স করে দিবে। এরপরে যদি কখনো বাক্যের মধ্যে উইথ এ ভিউ টু পাও, কি পাও? উইথ এ ভিউ টু, তাহলে উইথ এ ভিউ টু এর পরে ভার্বের সাথে আইএনজি দিবে। কি করবে? উইথ এ ভিউ টু এর পরে ভার্বের সাথে আইএনজি দিবে। টু ব্যতীত যে কোনো প্রিপজিশন, এটা আমি রাইট ফর্ম ভার্বের মধ্যে করেছি। টু ব্যতীত যে কোনো প্রিপজিশন, যে কোনো প্রিপজিশনের পরে, যে কোনো প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হবে। কি হবে? ভার্বের সাথে আইএনজি হবে। এরপরে আরেকটা নিয়ম, সেটা হচ্ছে প্রবাদ, প্রভাব মানে প্রবাদ। এরকম অনেক প্রবাদ আছে না? যেমন মনে করো আমরা যেমন বলি যে সময় নিয়ে যদি কোনো প্রবাদ হয় তাহলে কি হবে? টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। যদি আমরা কখনো বলি যে তোমার বন্ধুত্ব নিয়ে কোনো প্রবাদ দিতে, বন্ধুত্ব নিয়ে কি হয়? এই যে ভাল্লুকা দুই বন্ধুর গল্প আছে না, এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড, এরকম বিভিন্ন যে প্রবাদ আছে সেই প্রবাদগুলো। 100 পাইলে কি মোবাইল পাওয়া যাবে? সেটা ভাই গিফটের জিনিস, যারা ছোট লোক তারা এইভাবে জিজ্ঞেস করে যে ভাই গিফট কি দিবেন। আছে না অনেকেই যে বেবি তুমি আমাকে এই বার্থডেতে আমাকে একটা ডায়মন্ড রিং দিও। আর ভাই গিফট জিনিসটা হচ্ছে উপহার, ভালোবাসা। তোমাকে আমি একটা ভালোবাসা দিচ্ছি, তো আমি যদি একটা খেলনা মোবাইলও দেই তোমাকে, তারপরও ওইটা মন থেকে ভালোবেসেই তোমাকে দিচ্ছি। আমি যদি তোমাকে মন থেকে ভালো না বেসে যদি আইফোন দেই, রাগে হয়ে যা আইফোনে যা গরিব, তাও কিন্তু ওটা গিফট হবে না। তো গিফট জিনিসটা হচ্ছে ভালোবাসা আদান প্রদান। আমার কি ঠেকা পড়ছে? তুমি ফ্রি ক্লাস করতেছো, ফ্রি ক্লাস করার পরে ফ্রি ক্লাসের উপরে পরীক্ষা দিচ্ছ, সেই পরীক্ষার উপরে তোমাকে স্মার্টফোন দিচ্ছে, আমার কি ঠেকা পড়ছে? তো এটা ভালোবাসা থেকে দিচ্ছি, তোমাদেরকে আমরা ভালোবাসি, আমরা চাই তোমরা যেন নিয়মিত ক্লাস করো, তোমাদের অনুপ্রাণিত করার জন্য, মোটিভেটেড করার জন্য আমরা একটা গিফট দিচ্ছি। তারপরও কিছু ছোট লোক আছে, কি ফোন দিবেন, আইফোন দিবেন কি না? আইফোন কি জীবন চোখে দেখছো? আমি নিজেই চালাই অ্যান্ড্রয়েড, আমি নিজেই চালাই অ্যান্ড্রয়েড, আমার অফিসে একটা স্টাফ যারা আইফোন আছে, এখন আইফোন কিনে দেবো কোত্থেকে? আমি ওই বড় লোক? আর্টস কমার্সের স্টুডেন্টরা যে টাকায় কোর্স করে, যে স্টুডেন্ট কোর্সে ভর্তি হয়, ওটাতে সংসারই চলে না, আইফোন গিফট দিব কোত্থেকে? এটা যে সায়েন্সের স্টুডেন্ট হইতো, কোর্সে ভর্তি করাইতাম, 5,000 10,000 টাকা নিতাম, কোর্সে ভর্তি হতে 20,000 স্টুডেন্ট, বাস কোটি কোটি টাকা, তার মধ্যে 1 লাখ টাকা দিয়ে একটা আইফোন দিলে কি আসা যায়? কিন্তু আমরা আর্টস কমার্সের স্টুডেন্টরা ভাই, এরা যখন কোনো কোর্সে ভর্তি হয়, অধিকাংশ স্টুডেন্ট ইনবক্সে মেসেজ দেয় যে ভাই আমি নিজে কাজ করে চলি, ভাই নিজে আমি এই করি। তো এদেরকে আমরা ওই 5,000 টাকা কোর্স ফি নিতে পারবো, 6,000 টাকা কোর্স ফি নিতে পারবো অনলাইনে? তো আমরা স্মার্টফোন দিব কোত্থেকে, আইফোন দিব কোত্থেকে? তো গিফট হচ্ছে ভালোবাসা জিনিস ভাই, এটা আমি গিফট, খেলনা ফোন দিলেও সেটা গিফটই হবে। আমরা তো ফ্রি ক্লাস দিচ্ছি 16টা সাবজেক্টের, সামনের সপ্তাহ থেকে কমার্সের সাবজেক্টগুলো যুক্ত হবে, টোটাল 20টা সাবজেক্টের ফ্রি ক্লাস দিচ্ছি A to Z লাইভে। এটা কতজন নেয় ভাই? এই উপকারটা কতজন করতেছে এই টেস্ট পরীক্ষার আগে? এটা তো ধন্যবাদ দেওয়া উচিত। দেখো
তাহলে এই জিনিসগুলো ভালো করে মনে রাখবে। এবার আমরা প্র্যাকটিসের মধ্যে যাই। আরেকটা জিনিস আছে, আরেকটা জিনিস হচ্ছে যদি কখনো বাক্যের মধ্যে উইথ এ ভিডিওর ব্যাপারটা বলে দিছি। আচ্ছা, সো আমরা প্র্যাকটিসের মধ্যে যাই। তো এক্সারসাইজ নাম্বার 1, কোশ্চেন নাম্বার 1, I was really in a great danger. He came here with a view to. বলো কি হবে? I was really in a great danger. He came here with a view to. তাড়াতাড়ি অ্যানসার করো, তাড়াতাড়ি অ্যানসার করো সবাই, সবাই তাড়াতাড়ি অ্যানসার করো, তাড়াতাড়ি অ্যানসার করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, দেরি করে যাবে না, সময় অল্প, প্র্যাকটিস অনেক বেশি। বলো কি হবে? সায়েন্সদের ক্লাস কবে থেকে শুরু করবেন? সায়েন্সের জন্য বাংলা, ইংলিশ, আইসিটি আছে। যদি কখনো আল্লাহ সামর্থ্য দেয় সায়েন্সের গ্রুপ সাবজেক্টে ক্লাস নেওয়ার, তখন আমি নিব। সায়েন্সের কিন্তু বাংলাদেশের প্ল্যাটফর্মের অভাব নেই, অনেক বড় বড় প্ল্যাটফর্ম আছে, অনেক ভালো ভালো কোর্স আছে, তোমরা চাইলে সেগুলো করতে পারো। ইংরেজি, বাংলা, আইসিটি আমাদের ক্লাস ভালো লাগে, আমাদের কোর্সে ইংলিশ, বাংলা, আইসিটিতে ভর্তি হবে, সমস্যা নাই। অ্যান্সার সাথে সাথে দিব এখনই, বলো। তাহলে দেখো বাক্যটা কি? আই ওয়াজ রিয়েলি ইন এ গ্রেট ডেঞ্জার, হি কেম হিয়ার উইথ এ ভিউ টু। ব্যবহারটা কিসের? ব্যবহারটা হচ্ছে উইথ এ ভিউ টু এর ব্যবহার। তো আমি একটু আগে বললাম বাক্যের মধ্যে যদি উইথ এ ভিউ টু থাকে তাহলে স্ট্রাকচারটা কি? স্ট্রাকচারটা হচ্ছে উইথ এ ভিউ টু এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে কি বলছে বাংলাটা দেখো, যে আমি অনেক বিপদের মধ্যে ছিলাম, সে এখানে এসেছিল। আমি অনেক বিপদের মধ্যে ছিলাম, তো আমার বন্ধু কি করতে আসবে? আমার বন্ধু আমাকে হেল্প করতে আসবে, তাহলে আমি কি বলবো? হি কেম হিয়ার উইথ এ ভিউ টু হেল্প মি, তাই না? কিন্তু হয়ে যাবে হেল্পিং মি, কারণ যেহেতু উইথ এ ভিউ টু আছে, উইথ এ ভিউ টু থাকলে এরপরে ভার্বের সাথে আইএনজি, উইথ এ ভিউ টু থাকলে এরপরে ভার্বের সাথে আইএনজি, তাহলে উইথ এ ভিউ টু হেল্পিং মি, আমাকে সাহায্য করার জন্য সে এসেছে। উইথ এ ভিউ টু প্রেইং মি, তা হবে তোমার জন্য দোয়া করতে আসছিল। আচ্ছা, এরপরে 2 নাম্বার কোশ্চেন, সবগুলো কিন্তু বিগত বছরের প্রশ্ন, আমি কিন্তু কর্নারে লিখে রাখছি বোর্ড প্রশ্ন। এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2019 এর কোশ্চেন। তো কি বলছে? শি ওয়াজ 30 ইয়ার্স ওল্ড হোয়েন, শি ওয়াজ 30 ইয়ার্স ওল্ড হোয়েন, বলো কি হবে? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো ভাই। দুনিয়াতে কিছু জিনিস আছে, আমরা যারা মুসলিম আমরা আখিরাতে বিশ্বাস করি, তাই না? যে মৃত্যুর পরে তুমি দুনিয়াতে যা সওয়াব করছো বা যা গুনাহ করছো এটার হিসাব নিকাশ আখিরাতে হবে। কিন্তু আরেকটা বিষয় আছে হিসাব নিকাশে, যেটা দুনিয়াতে হয়, এটা হচ্ছে প্রকৃতির নিয়ম। তুমি দুনিয়াতে যদি খারাপ কাজ করো সেটা শাস্তি দুনিয়াতে পাবে, আখিরাতে তো পাবেই, দুনিয়াতেও পাবে। তো এই যে তোমরা আলগা পিরিত লাগাইছো এই কমেন্টের মধ্যে, এইটার শাস্তি কিন্তু দুনিয়াতেই পাবে, সেটা তো এইচএসসি পরীক্ষায়, বুঝতে পারছো? এই যে কমেন্টে লুতুপুতু করতেছো, একটা ছেলে একটা মেয়ের কমেন্টে রিপ্লাই দিয়ে ভাবতেছো এতে পটে গেছে, ইনবক্সে নক দিয়ে হ্যালো হাই লাগায়, রাতের বেলা পিরিত হবে, কালকে প্রেম হবে, পরশুদিন বিয়ে হবে, তারপরের দিন এক বাচ্চার বাপ হয়ে যাবে। এত সোজা না জীবনটা, বুঝতে পারছো? এই যে কমেন্টে লুতুপুতু করতেছো, কমেন্টে মেয়েদের কমেন্টে রিপ্লাই দিয়ে নিজেকে হিরো ভাবা শুরু করছো, তুমি হিরো তো দূরের কথা, তুমি হিজারও যোগ্য না। কারণ হচ্ছে এখানে ভাই পড়তে আসছো, ক্লাস হচ্ছে, রাত 11টা বাজতেছে, রাত 11টা পর্যন্ত লাইভ করে কমেন্টে লুতুপুতু লাগাইছে। আমি একটা প্রশ্ন করছি, প্রশ্নের উত্তর দিতে পারে না, এই যোগ্যতাটা গুনাই, আর কমেন্টে আসে লুতুপুতু লাগে, থাপড়ায় গালবে কিন্তু ক্লাসের মধ্যে। এখানে ক্লাসে রাত 11টার সময় রাত জায়গায় ক্লাস করতেছো, এটা যদি প্রশ্নে অ্যান্সার করতে পারো তাহলে অ্যান্সার করবে, যদি অ্যান্সার করতে না থাকো, না পারো, চুপচাপ থাকো, আমি অ্যান্সার করে দিচ্ছি, জিনিসটা বুঝো। এখানে পড়তে আসো না, ফাজলামি করতে আসছো। বাপ মা এত কষ্ট করে রাত দিন পরিশ্রম করে তোমাকে টাকা দিছে এমবি কেনার জন্য, এমবি কিনছো কি করতো? লুতুপুতু করার জন্য রাত জাগে। দেখো she was 30 years old when, তাহলে আমি একটু আগে বলছি বাক্যের মধ্যে যদি when থাকে তাহলে স্ট্রাকচার হচ্ছে যে when এর পরে past tense হয়। when এর পরে কোন টেন্স হয়? when এর পরে past tense হয়। when এর পরে কি হয়? when এর পরে past tense হয়। তাহলে দেখো আমরা কি বলছি, তার বয়স ছিল 30 বছর যখন, যখন তাকে আমি দেখছিলাম, when she visited us, when she visited us, যখন সে আমাদের এখানে বেড়াইতে আসলো তখন তার বয়স ছিল কি? 30 বছর। তুমি বলতে পারো যখন তার বয়স, যখন সে she was 30 years old, তার বয়স ছিল 30 বছর যখন সে বিয়ে করছিল, when she married, যখন সে কি করছিল? যখন সে বিয়ে করছিল। তুমি এখন যাই দাও এখানে বাংলা অর্থ মিল করে past tense করে দিবে, তাহলে অ্যান্সার হয়ে যাবে, বুঝতে পারছো? এরপরে কোশ্চেন নাম্বার 3, সমুদ্রা হক ইজ এ গ্রেট জার্নালিস্ট, ডু ইউ নো? একজন আবার কমেন্টে বলছে ভাই আমাদের বাসায় ওয়াইফাই লাগানো আছে, ওয়াইফাই টাকা কে দেয়? আকাশ থেকে পড়ে না গাছে ধরা টাকা? ওয়াইফাই টাকা তোর কে দেয়? তোর বাপ মা দেয় না? তো ওয়াইফাই টাকা কে দেয় রে? তোর বাপ মাদের টাকা দিচ্ছে, ওয়াইফাই লাগাইছে কি করার জন্য? তোর লুতুপুতু করার জন্য?
তো পড়ার জন্যই দিছে। আপনার গেল ভিতরে ওয়াইফাই চালায়। এরকম শতকরা খুব কম, রেয়ার, যারা একেবারে রয়্যাল ফ্যামিলি, আর আমি জানি রয়্যাল ফ্যামিলির স্টুডেন্ট আমাদের ক্লাসে খুব কম। এরা ওই হোম টিউশনই পড়ে বা দেখা যাচ্ছে ওরকম বড় লোক টাইপের, আর এরা এখানে খ্যাট টাইপের কমেন্টও করে না, ওরা ভালো ফ্যামিলির। তো এই যে খ্যাট টাইপের যারা আছে এরা আমি জানি এখানে ভাই অধিকাংশ, আমি নিজেও গরিব ফ্যামিলি। তো তুমি দেখবে তোমার বাপ মায়ের কয়টা ভালো ড্রেস আছে, তোমার তো তাও স্কুল ড্রেস কলেজ ড্রেস আছে, তোমার বাপ মায়ের কোনো নির্দিষ্ট ড্রেস আছে? দেখবে তোমার মা লাস্ট কবে শাড়ি কিনছিল? আমাদের বাপ মা ওই যে, আমরা তো তাও ঈদের সময় বাপ মাকে বলি যে আব্বা আমাকে একটা নতুন কাপড় দাও, আমার নতুন জুতা লাগবে, নতুন অমুক লাগবে, বার্থডেতে বলে আমার পার্টি দিতে হবে, অমুক দিন ঘুরতে যাবো, পিকনিকে যাচ্ছে বন্ধুরা পিকনিকে যাবো। তুমি বাপ মায়ের কাছে আবদার করো, তোমার বাপ মা কার কাছে আবদার করবে? তোমার কি সেই যোগ্যতা হয়েছে? তুমি কি মাসে 1 লাখ টাকা ইনকাম করো? তোমার বাপ যে তোমাকে বলবে যে বা তোমার আব্বাকে তোমাকে ফোন দিয়ে বলবে যে আব্বা দেখ এই মাসে হচ্ছে আমার এত টাকা লাগবে, বাজার করতে আমাকে একটু 10,000 টাকা দে, বলবে তোমার আব্বা? কিন্তু তোমার আব্বা জানে তোমার আব্বা তোমাকে চালে, তোমার সে যোগ্যতাটা হয়নি, তোমাকে তো কখনো তোমার বাবা বলবে না। তো চলো বাপ মায়ের উপরে, টাকা খরচ করতেছো বাপ মায়ের, কষ্ট করতেছে বাপ মা, তো এই যে রাতের বেলা এই কষ্ট করে ক্লাসগুলো করতেছো, অন্তত বাপ মায়ের দিকে তাকাই হইলেও তো অন্তত পড়ালেখা করা উচিত, একটু সিরিয়াস হওয়া উচিত। তোমাদের অধিকাংশ স্টুডেন্ট টেস্ট পরীক্ষার ডেট দিয়ে দিছে, অনেকে টেস্ট পরীক্ষা চলতেছে, ওটা রেয়ার। পরীক্ষা চলতেছে, ধরো অনেকের পরীক্ষা শুরু হবে ডিসেম্বর মাসে। এই যে আমরা এতগুলো ক্লাস নিচ্ছি, এই যে 15 দিন 20 দিন ধরে ক্লাস নিচ্ছি টানা, আরো সামনে 15 দিন 20 দিন ক্লাস নিবো কিসের জন্য? টেস্ট পরীক্ষার জন্য। টেস্ট পরীক্ষা কবে? ডিসেম্বরে, অনেকে মাঝামাঝিতে, অনেকে জানুয়ারিতে, অনেকে ফেব্রুয়ারিতে। এই যে ভাই টেস্ট পরীক্ষা দিবে, টেস্ট পরীক্ষা যদি তুমি পাস করতে না পারো, তোমার পরীক্ষাতে বসতে দিবে? প্রিন্সিপাল তোমার কি হয়? শ্বশুর হয়? পরীক্ষা দিতে দিবে? টেস্ট পরীক্ষা যদি ফেল করো, তোমার বাপ যে এই যে সবাইকে বলে বেড়ায়, ধরো তোমার বাপ একজন দিনমজুর, তোমার বাপ তোমার আশেপাশে পড়ালেখার জন্য তোমার বাপ কি যে চলাফেরা করে না গ্রামের মধ্যে? ধরো না আমার আব্বা হচ্ছে, আমার আব্বা গ্রামের একজন কৃষক, আমার বাপ কি গ্রামের মধ্যে চলাফেরা করে না 8-10টা মানুষের মাঝে? আমার মা কি বাড়ি বাড়ি গিয়ে অনেকের সাথে গল্প করে না? তো তোমার বাপ যখন দিন মজুর কাজ করতেছে, ওখানে মাঠে আরো 10 জন কাজ করতেছে, তো ওই 10 জন তোমার বাপকে জিজ্ঞেস করবে না যে তোমার বেটা কি করে, তোমার ছেলে কি করে? তোমার বাপ তখন কি বলবে? যে আমার ছেলে কলেজে পড়ে, অমুক কলেজে পড়ে, ইন্টারমিডিয়েট, আমার স্বপ্ন আমার ছেলেকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াবো, আমার স্বপ্ন আমার ছেলেকে আমি মানুষের মতো মানুষ করাবো। তো তুই যখন ভাই টেস্ট পরীক্ষায় ফেল করবি, আজ থেকে 1 মাস পরে টেস্ট পরীক্ষা হবে, টেস্ট পরীক্ষা যখন ফেল করবি, ফেল করার পরে কলেজ থেকে যখন বলবে তুমি ফাইনাল পরীক্ষা অযোগ্য, তুমি ফাইনাল পরীক্ষা দিতেই পারবে না, তখন তুমি বাপ মাকে কোন মুখে গিয়ে বলবে? আব্বা আমি এই যে 11 বছর আমার পিছনে সময় নষ্ট করছো, 11 বছর আমাকে নিয়ে যে স্বপ্নগুলো দেখছো, 11 বছর আমার পিছনে যে টাকাগুলো নষ্ট করছো, এগুলো কোনো কাজেই না, আমি পরীক্ষা দিয়ে দিতে পারবো না, আমি ফাইনাল পরীক্ষাতে বসতেই পারবো না। পরীক্ষায় পাস ফেল করা, A+ পাওয়া না পাওয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া না পাওয়া, এগুলো অনেক পরের কথা ভাই, আমি ফাইনাল পরীক্ষা দিতে পারবো না, এই কথাটা বাপকে মুখ দিয়ে বলতে পারবে? এই সাহস আসছে? চিন্তা করে দেখো, আজ থেকে 2 মাস পরে তখন তুমি টেস্ট পরীক্ষা ফেল করবে, তুমি তোমার বাপ মার সামনে গিয়ে কথাটা মুখ দিয়ে উচ্চারণ করতে পারবে? তোমার বাপ মা যারা গরিব, দিন রাত পরিশ্রম করতেছে তোমার জন্য, নিজে খায় নাকি তোমাকে ভালো করে খাওয়াচ্ছে যাতে তুমি ভালো রেজাল্ট করো, নিজে ভালো কাপড় না পরে তোমাকে পড়াচ্ছে যাতে করে তুমি কলেজের ফ্রেন্ডের সামনে দাঁড়াইতে পারো, এই যে যোগ্যতাটা তোমাকে মানে তৈরি করেছে তোমার বাপ, তোমার তো নিজের কোনো যোগ্যতা নাই আছে, তোমার বাপ মা যে তোমাকে এই আইডেন্টিটিটা তৈরি করেছে, তোমার আলাদা পরিচয় তৈরি করছে, এই যে 2 মাস পরে তোমার বাপ মা যখন জানবে যে তোমার টেস্ট পরীক্ষায় ফেল করছো, তুমি ফাইনাল পরীক্ষা বসতেই পারবে না, তখন কি হবে? যদি টেস্ট পরীক্ষা 1-2 সাবজেক্টে ফেল করো, তারপরে কলেজের টিচাররা তোমার বাপ মা গার্জিয়ানকে ডাকবে, কলেজে ডাকে অপমান করবে, সবার সামনে দাঁড় করাবে যে অমুকের বাপ মা দাঁড়া, অমুকের বাপ মা এখানে 200 জনের মধ্যে দাঁড়াবে, তারপরে বলবে আপনার ছেলে কি করে, আপনি খোঁজ রাখেন? আপনার ছেলে এই যে পরীক্ষা ফেল করছে, আপনার ছেলে পরীক্ষা পাস করতে পারেনি, ওই কি করে বেড়ায় আপনাদের সারাদিন জানেন? তখন তোমার বাপ মা ওই 200 জনের মাঝখানে দাঁড়ায় যখন শরম পাবে, ওই 200 জনের মাঝখানে দাঁড়ায় যখন লজ্জিত হবে, এ দায়ভার কার? এ দায়ভার একমাত্র তোমার, কারণ তোমার মতো বেলজ্জা, তোমার মতো নালায়েক ছেলে মেয়ে জন্ম দিছে, এটা তোমার দায়িত্ব ভাই। বাপ মা সবসময় কিন্তু খারাপ কাজে দ্বারা লজ্জিত, এই কাজগুলো দ্বারা লজ্জিত হয়, কারণ বাপ মায়ের একটা স্বপ্ন থাকে, বাপ মায়ের একটা গর্ব থাকে। তুমি যতই খারাপ স্টুডেন্ট, তুমি জানো তুমি পরীক্ষা পাস করতে পারবে না, কিন্তু তোমার বাপ মা তো জানে না, তোমার বাপ মা জানে তুমি A+ এর স্টুডেন্ট, তোমার বাপ মা ওটাই স্বপ্ন দেখে যে আমার ছেলেকে পাবলিক ইউনিভার্সিটিতে পড়াবো। তোমার বাপ দিন মজুর, কিন্তু চায় না তুমি দিন মজুরি করো, তোমার বাপ মা চায় তুমি BCS ক্যাডার হও, কিন্তু তোমার মধ্যে ওই সৎ সাহস নাই, কারণ তুমি আসো ওই কমেন্টে লুতুপুতু নিয়ে, তুমি আসো রাত জাগে হুদায় কমেন্টে এই যে এই করার জন্য। পড়ালেখার মধ্যে তো ভাই তুমি নাই, আসো পড়ালেখার মধ্যে? এটা তুমি ভালো বলতে পারবে পড়ালেখার মধ্যে আসো নাকি নাই। যদি থাকো আলহামদুলিল্লাহ, আর যদি না থাকো তাহলে তোবা করো, সিরিয়াস হও পড়ালেখা নিয়ে, কারণ আমি জানি ভাই এটা কেউ দেখতে পারবে না। আজ থেকে 2 মাস পরে বাপ মায়ের চোখে পানি কেউ দেখতে পারবে না, তখন কাজ হবে না। আজ থেকে 2 মাস পরে তোমার বাপ মা কান্নাকাটি করবে, লজ্জিত হবে সবার সামনে, তখন তুমি সিরিয়াস হয়ে কোনো লাভ নাই, কারণ সময় চলে যাবে। লাইফে একটা সুযোগ আছে, এটা কাজে লাগো। তাহলে কি হবে দেখো, এখানে দেখো WH এর ব্যবহার আমি রুল নাম্বার 1 এর মধ্যে পড়াইছিলাম। কি পড়াইছিলাম? রুল নাম্বার 1 এর মধ্যে পড়াইছিলাম, যখন বাক্যের মধ্যে WH ওয়ার্ড থাকবে তাহলে আগে যে টেন্স পরেও সেই টেন্স, আগে যে টেন্স পরেও সেই টেন্স। তাহলে আগে কোন টেন্স আছে? ডু ইউ নো।
ডু ইউ নো কোন টেন্স? এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। তাহলে আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে পরে কি হবে? প্রেজেন্ট টেন্স। তাহলে কি বলছে? সমুদ্র হক হচ্ছে একজন গ্রেট জার্নালিস্ট। তো বলছে তুমি কি জানো হোয়ার শি লিভস, সে কোথায় থাকে? অথবা তুমি বলতে পারো হোয়ার শি ইজ, সে কোথায়। যেহেতু ভাই আগে প্রেজেন্ট টেন্স আছে, যেহেতু আগে প্রেজেন্ট টেন্স আছে তো পরে আমি কি দিব? পরেও প্রেজেন্ট টেন্স দিব। বুঝতে পারছো? রুল নাম্বার 1 থেকে। এটা তো কুমিল্লা বোর্ড 2019 এর প্রশ্ন। এরপরে কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 কি? উই আর লেট, দ্য ক্লাস উইল স্টার্ট সুন, ওয়ার্ক ফাস্ট লিস্ট। সবাই অ্যান্সার করো, সবাই চেষ্টা করো। ভাই দেখো দুনিয়াতে দুইটা জিনিস, একটা হচ্ছে ঠিক আর একটা হচ্ছে ভুল। একটা হচ্ছে ঠিক আর একটা হচ্ছে ভুল। যদি তুমি ঠিক করো ভেরি গুড, কোনো ব্যাপার না। যদি তুমি ভুল করো এটা তোমাকে ঠিক করে দিবে কে? তুমি যদি একটা জিনিস ভুল করো এটা ঠিক করে দিবে। বাড়িতে কোনো জিনিস ভুল করলে তোমার বাপ মা শিখাই দিবে। ক্লাসের মধ্যে কোনো কিছু ভুল করলে কে শিখাই দিবে? টিচার শিখাই দিবে। সো আমি এখানে আসছি তোমাকে শেখানোর জন্য, তোমাকে ঠিক করানোর জন্য। তোমার যদি কোনো কিছু ভুল হয় ঠিক করানোর জন্য, তো ভয় পাচ্ছ কেন? তুমি অ্যান্সার করো। ভুল হলে হইলো, ওটা তো আমি ঠিক করে দিচ্ছি ক্লাসের মধ্যে, তাই না? তো চুপচাপ বসে থাকলে বাবা অ্যান্সার করো। অন্য কোনো কমেন্ট না, পড়ালেখা রিলেটেড কমেন্ট করো। তোমাকে যেটা প্রশ্ন করছি ক্লাসের মধ্যে সেটার উত্তর দাও, উল্টা পাল্টা কমেন্ট না। আচ্ছা, তৌসিফ বলছে উই মিস দ্য ফার্স্ট ক্লাস। ভুল হোক সমস্যা না, ভুল হয়েছে ঠিক না, মানে ভুল হয়েছে ব্যাপার না, কিন্তু আমি তোমাকে ঠিক করে দিব যে তোমার ভুলটা কোন জায়গায় হয়েছে, তাই না? আচ্ছা, তাহলে কি হচ্ছে দেখো, ব্যাপারটা কিসের? ব্যাপারটা হচ্ছে লেস্টের ব্যাপার। কিসের ব্যাপার? লেস্টের ব্যাপার। বাক্যের মধ্যে যখন লেস্ট থাকবে তখন স্ট্রাকচার কি? লেস্ট থাকলে আমরা কি দিব? সাবজেক্ট দিব, সাবজেক্টের পরে শুড অথবা মাইট দিব, তারপরে ভার্ব ওয়ান দিব। এটা ছিল স্ট্রাকচার। আর লেস্টের বাংলা কি? লেস্টের বাংলা হচ্ছে নতুবা, নতুবা। তাহলে হচ্ছে কি দেখো, উই আর লেট, আমরা দেরি করে আসি। দ্য ক্লাস উইল স্টার্ট সুন, ক্লাসটা খুব শীঘ্রই শুরু হবে। ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো। নতুবা তুমি যদি দ্রুত না হাঁটো তাহলে কি হবে? ক্লাস মিস করবে, কারণ ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে। তাহলে কি হবে? আমরা সাবজেক্ট দিব, যেহেতু সাবজেক্ট উই আছে আমরা উই দিব। সাবজেক্টের পরে শুড দিব, সাবজেক্টের পরে শুড দিব, সাবজেক্টের পরে শুড দিব, তারপরে ভার্ব ওয়ান দিব। ভার্ব ওয়ান কি? আমরা ক্লাস সম্পর্কে বলছি, তাহলে আমরা কি বলবো? উই শুড মিস দা ক্লাস। দ্রুত হাঁটো, নতুবা কি করবে? ক্লাসটা মিস করবে। বুঝতে পারছো? সো যারা যারা ভুল করছো বুঝে নাও তোমার ভুলটা কোথায়। আমি কিন্তু ডিটেলসে বলে দিচ্ছি তোমাকে, স্ট্রাকচার বাংলা মিনিং সহ বলে দিচ্ছি। সো বুঝে নাও। এবার প্যাট্রিয়টিজম ইজ এ নোবেল ভার্চু, ইট ইজ হাই টাইম। কি হবে? ইট ইজ হাই টাইমের ব্যাপার। ইট ইজ হাই টাইমের 3টা নিয়ম গতদিনও পড়াইছি, আজকে একবার রিভিশন দিয়ে দিছি তোমাদেরকে, মনে করাই দিছি। সো সবাই অ্যান্সার করো, সবারই পারার কথা এটা। বলো কি হবে? ইট ইজ হাই টাইম কি হবে? পিয়াস খাই কই গেল? ছোলা মাখা নিয়ে আসো তো, ছোলা বাদাম মাখা আর এই যে কফি নিয়ে আসো। তাহলে কি হচ্ছে দেখো, এখানে কি বলছে? প্যাট্রিয়টিজম ইজ এ নোবেল ভার্চু। এই যে দেশপ্রেম, প্যাট্রিয়টিজম কি? দেশপ্রেম। দেশপ্রেমটা হচ্ছে একটা মহৎ গুণ, এখনই উপযুক্ত সময়। তো ইট ইজ হাই টাইমের 3টা ব্যবহার। ইট ইজ হাই টাইমের 3টা ব্যবহার। ইট ইজ হাই টাইমের পরে সরাসরি গ্যাপ, টু প্লাস ভার্ব ওয়ান। ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট পর্যন্ত দেওয়া আছে, তারপরে গ্যাপ, তাহলে কি হবে? ভার্বের 2 নাম্বার ফর্ম। ইট ইজ হাই টাইমের পরে ফর পর্যন্ত দেওয়া আছে, তারপরে গ্যাপ, তাহলে ফরের জন্য পার্সোনাল অবজেক্ট, তারপরে টু, তারপরে হচ্ছে ভার্ব ওয়ান। আমি এত স্পিডে বলতেছি কারণ এটা আমি অলরেডি পড়াইছি, 3-4 বার করে পড়াইছি, প্র্যাকটিসও করাইছি। তাহলে ইট ইজ হাই টাইমের পরে সরাসরি গ্যাপ, তাহলে কি হবে? টু প্লাস ভার্ব ওয়ান। তাহলে আমরা কি বলতে পারি? ইট ইজ হাই টাইম টু প্র্যাকটিস ইট। এইটা হচ্ছে কি? অভ্যেস করার এখনই উপযুক্ত সময়। এটা কি? প্র্যাকটিস করার এখনই উপযুক্ত সময়, টু প্র্যাকটিস ইট। ইট ইজ হাই টাইম টু প্র্যাকটিস ইট। বুঝতে পারছো? উই ডেভেলপ দিস ভার্চু ইন আস, তাও হবে। কেউ যদি মনে করে এই নিয়মে করে যে সাবজেক্ট দিল, ভার্বের 2 নাম্বার ফর্ম দিল, তাও হবে। কেউ যদি ফর দিয়ে পার্সোনাল অবজেক্ট 2 প্লাস ভার্ব দিয়ে, তাও হবে। কিন্তু এই 3টা নিয়মের মধ্যে থাকতে হবে, এই 3টা নিয়মের মধ্যে রাখতে হবে। বুঝতে পারছো? আচ্ছা, আজিজুল বলছে ওয়েল অ্যাচিভ। দেখো ওয়েল কি সাবজেক্ট? ওটা তো সাবজেক্ট না। তাহলে আগে সাবজেক্ট দিতে হবে, তারপরে ভার্বের 2 নাম্বার ফর্ম দিতে হবে, যদি সাবজেক্ট দিয়ে করো তাহলে। এবার কোশ্চেন নাম্বার 6, ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এটা তোমরা হয়তো অনেকে করতে পারবে না, আমি করে দিই তোমাদেরকে। এটা হচ্ছে ঢাকা বোর্ড 2019 কোশ্চেন। তো কি বলছে? ইংলিশ হচ্ছে একটা আন্তর্জাতিক ভাষা। ইংরেজি কি? একটা আন্তর্জাতিক ভাষা। ইউ ক্যান নট গেট এ গুড জব, তুমি একটা ভালো চাকরি পাবে না। তা আমি বলতে পারি উইদাউট লার্নিং ইংলিশ, উইদাউট লার্নিং ইংলিশ। আমরা কি বলতে পারি?
উইদাউট লার্নিং ইংলিশ ইউ ক্যান নট গেট এ গুড জব। টু ব্যতীত যে কোনো প্রিপোজিশন হলে ভার্বের সাথে আইএনজি, টু ব্যতীত যে কোনো প্রিপোজিশন হলে ভার্বের সাথে আইএনজি। তাহলে কি বলবো? উইদাউট লার্নিং ইংলিশ ইউ ক্যান নট গেট এ গুড জব। বুঝতে পারছো? এরপরে কোশ্চেন নাম্বার 7, দ্য ম্যান ওয়াজ সো উইক দ্যাট, সো দ্যাট এর ব্যবহার আজকে 8 নাম্বার নিয়মে করেছে, লাস্টের নিয়মে। সো দ্যাট এর ব্যবহার, দ্য ম্যান ওয়াজ সো উইক দ্যাট হি শুড কনসাল্ট উইথ এ ডক্টর। বলো সো দ্যাট এর ব্যবহার, সো দ্যাট এর ব্যবহার, তাড়াতাড়ি অ্যান্সার করো, বলো তাড়াতাড়ি, বলো কি হবে, তাড়াতাড়ি বলো কি হবে সো দ্যাট এর ব্যবহার। তাহলে কি হবে এখানে? সো দ্যাট এর ব্যবহার। তাহলে আমরা জানি যদি সো ড্যাশ ড্যাশ দ্যাট থাকে, সো ড্যাশ ড্যাশ দ্যাট থাকে, তাহলে আগে দেখতে হবে প্রেজেন্ট নাকি পাস্ট টেন্স। আগে কোন টেন্স আছে? পাস্ট টেন্স আছে। তাহলে আগে পাস্ট টেন্স থাকলে স্ট্রাকচারটা কি? অন্যদিকে আমরা সাবজেক্ট দিব, তারপরে কুড নট দিব, তারপরে হচ্ছে আমরা ভার ওয়ান দিব। তাহলে যারা যারা ক্যান নট দিছে তাদের ভুল হয়েছে, বুঝতে পারছো ভুলটা কোথায়? তাহলে দেখো কি বলছে, দ্য ম্যান ওয়াজ সো উইক দ্যাট, মানুষটা এতই দুর্বল ছিল যে হি কুড নট ওয়াক, সে হাঁটতেও পাচ্ছিল না, তার একজন ডাক্তারের সাথে দেখা করা উচিত। তাহলে কি হচ্ছে দেখো, আমরা আগে সাবজেক্ট দিলাম, কুড দিলাম, সরি কুড নট দিলাম, তারপরে ভার্ব ওয়ান দিলাম, এই হচ্ছে স্ট্রাকচার। যদি সো ড্যাশ ড্যাশ দ্যাট থাকে তাহলে আমরা ওইদিকে দেখবো, আগে এইদিকে দেখবো প্রেজেন্ট নাকি পাস্ট। যদি পাস্ট টেন্স থাকে ওইদিকে সাবজেক্ট কুড নট ভার্ব ওয়ান, আর প্রেজেন্ট টেন্স থাকলে সাবজেক্ট ক্যান নট ভার্ব ওয়ান। তো যারা যারা ক্যান নট দিতে তাদের ভুল হয়েছে, বুঝতে পারছো? ভুল করবে না, দেখে দেখে যদি অ্যান্সার করতেছো, এগুলো জানা জিনিস, জানা জিনিস ভুল করবে না। তুমি যদি পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চাও তাহলে অবশ্যই তোমাকে জানা জিনিস যেগুলো তুমি পারো সেগুলোতে ভালো নাম্বার তুলতে হবে। আর তুমি যেটা পারো সেটা যদি জানাশোনা জিনিস যদি ভুল করো তাহলে কিন্তু পরীক্ষাতে ভালো নাম্বার তুলতে পারবে না। দেখো হি সেইড ইট ইজ হাই টাইম উই, ইট ইজ হাই টাইমের ব্যাপার কিন্তু একটু অন্যভাবে, আগেরটা যেরকম ছিল তার থেকে একটু অন্য। কতটা অন্য এটা একটু পরে বুঝতে হবে আমি অ্যান্সার করানোর সময়। যারা বুঝতে পারছো অ্যান্সার করো। এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2019-এর কোশ্চেন, অ্যান্সার করো। আমি যতগুলো প্র্যাকটিস করাচ্ছি সবগুলো বিগত বছরের প্রশ্ন, কোনো না কোনো বোর্ডে আসছে। সো অ্যান্সার করো তাড়াতাড়ি, বলো এখানে কি হবে? She said it is time, sorry, it is high time we. তাড়াতাড়ি অ্যান্সার করো, তাড়াতাড়ি অ্যান্সার করো। She said it is high time. আচ্ছা, তারপর হচ্ছে ইতু, সরি ইতু চৌধুরী, জয় রয়, রাফি, নজরুল। এই স্টার্টেড বানান ভুল, স্টাডিও বানান ভুল। ফারজানা, নুসরাত, সাবরিনা, সুবরিনা, জিন্নাতুল ফেরদাউস, মারুফা, নুসরাত, একা, তাফরিন। আচ্ছা দেখো, she said it is high time we, it is high time এর পরে সাবজেক্ট আছে, it is high time এর পরে কি আছে? সাবজেক্ট আছে। তাহলে আমরা জানি it is high time এর নিয়ম 3টা। যদি it is high time এর পরে সাবজেক্ট থাকে তারপরে ভার্বের 2 নাম্বার ফর্ম দিতে হবে। তাহলে আমরা কি বলতে পারি? it is high time we studied, we studied more, আমাদের বেশি বেশি করে পড়া উচিত। আমরা বলতে পারি we started studying, আমাদের পড়ালেখা শুরু করে দেওয়া উচিত, তাই না? যে কোনো কিছু দিতে পারো, কিন্তু তুমি যাই দাও না কেন যেহেতু ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট দেওয়াই আছে তুমি এখানে ভার্বের 2 নাম্বার ফর্ম দিবে। যেহেতু সাবজেক্ট দেওয়াই আছে সুতরাং তুমি ভার্বের 2 নাম্বার ফর্ম দিবে। এবার 9 নাম্বার পরেরটা, 9 নাম্বারটা হচ্ছে ঢাকা বোর্ড 2019-এর কোশ্চেন। দেয়ার গোজ এ প্রভাব দ্যাট ড্যাশ সো উই মাস্ট মেক প্রপার ইউজ অফ টাইম। এটা সবার পারার কথা, যারা যারা ক্লাসের মধ্যে আছে সবার পারার কথা, কারণ অনেক ইজি একটা কোশ্চেন। তারপরে দেখি তোমরা পারো কিনা, তাড়াতাড়ি অ্যান্সার করো, সবাই অ্যান্সার করো তাড়াতাড়ি। আচ্ছা, টুয়া, সুমাইয়া, মাহিব, খাদিজা, ফাতেমা, সুমাইয়া, কাউসার, তারপর হচ্ছে মুন, লাবণী, তাসনিম, পারিশা তাসনিম, মাজারুল ইসলাম, তামান্না তাবাসুম, সুপ্তিকা, সুমাইয়া ইসলাম অর্পি, তিশা, ইশরাত জাহান, বন্যা আক্তার সুবর্ণা, সুরাইয়া, জিহাদ, রবিতুন জান্নাত রিয়া, তাসকিরা তারান্নুম তাস, আরাফাত সাগর, ফাতেমা সানায়া, কাউসার, সাইফ আবিদিন, সাইমা ইসলাম, সিউ লেটার, স্নেহা খান, মাইমুনা,
সাদিয়া আফরিন, সুমাইয়া আক্তার, নাহার, মাইমুনা, নাইম, তাফরিন, শাহরিয়ার, নাফিস, জিদান, খাদিজা আক্তার। এই যে সবাই বুঝতে পারছো, তাহলে কি হবে? তাহলে এখানে হবে টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান। এখানে একটা প্রবাদের কথা বলছে যে একটা প্রবাদ আছে, এখন প্রবাদটা কি নিয়ে তো বলছে, সুতরাং আমাদের কি করা উচিত? আমাদের সময়ের উপযুক্ত ব্যবহার করা উচিত। তাহলে আমাদের সময় নিয়ে যেহেতু বলছে, আমরা সময় নিয়ে একটা প্রবাদ জানি সবাই, সেটা কি? সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, অর্থাৎ টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। তাহলে কি হবে? টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। আচ্ছা, একজন দিছে সেম টাইম সেভস নাইন। হ্যাঁ, দিলে হবে, সমস্যা নেই, একটা প্রবাদ হইলেই হলো টাইম নিয়ে। আচ্ছা, ওটা টাইম অ্যান্ড টাইড দিলে সব থেকে ভালো হয়। সাব্বির খান ইজ এ কোয়াক, হি বিহেভস অ্যাজ দো। এটা অ্যান্সার করো। এটা তো কুমিল্লা বোর্ড 2019-এর প্রশ্ন, বলো কি হবে? এটা অ্যান্সার কি হবে করো? অ্যাজ ইফ অ্যাজ দো এর ব্যবহার বলো, এখানে কি হবে? অ্যাজ ইফ অ্যাজ দো এর ব্যবহার। দেখো আমি করে দিই, এখানে কি হবে দেখো, এখানে হচ্ছে দেখো আমাদের অ্যাজ ইফ আর অ্যাজ দো এর ব্যবহার। তো আমরা জানি বাক্যের মধ্যে যদি অ্যাজ সিজ অ্যাজ ইফ অ্যাজ দো থাকে, আমাদের আগে দেখতে হবে প্রেজেন্ট নাকি পাস্ট টেন্স আছে। আগে প্রেজেন্ট টেন্স আছে, তাহলে আগে প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরে কি হয়? পাস্ট ইনডিফিনিট। তো এখানে কি বলছে? সাব্বির খান হচ্ছে একজন হাতুড়া ডাক্তার। কোয়াক মানে কি? হাতুড়া ডাক্তার। সে হাতুড়া ডাক্তার, সে এমন ভাবে ব্যবহার করতেছে যেন হি ওয়াজ অ্যান এমবিবিএস ডাক্তার। এমবিবিএস ডাক্তার, সে একজন এমন ব্যবহার করতে চায় না সে এমবিবিএস ডাক্তার, কিন্তু আসলে সে হাতুড়ে ডাক্তার। তাহলে অ্যাজ ইফ অ্যাজ দো এর আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে পরে হবে পাস্ট টেন্স, আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে পরে হবে পাস্ট টেন্স। তো তোমাদের প্র্যাকটিস এই পর্যন্তই। আগামীকালকে তোমাদের পরীক্ষা আছে কম্পিটিটিভ সেন্টেন্সের উপরে। আমি তোমাদেরকে যে রুলসগুলো পড়াইছি বা যেভাবে পড়াইছি এগুলো যদি তোমরা প্র্যাকটিস করো না, তাহলে এগুলো থেকে ইনশাআল্লাহ তুমি কমন পাবে, তোমাকে আলাদা করে প্র্যাকটিস করার দরকার নাই। এগুলো যদি প্র্যাকটিস করো, আমি আরো প্র্যাকটিস করাইতাম, হয়তো বা নেক্সট উইকে আরো একটা প্র্যাকটিস ক্লাস নেব তোমাদের এর উপরে। আচ্ছা, তো তোমাদের কি করা উচিত? তোমাদের যে স্মার্টফোন 3 পরীক্ষাটা আছে না, এই স্মার্টফোন 3 পরীক্ষাটা সবাই মিলে দিবে। এই স্মার্টফোন 3 পরীক্ষাতে সবাই যদি অংশগ্রহণ করো, তাহলে দেখা যাচ্ছে যে এখান থেকে হয়তোবা তোমার কপাল যদি ভালো থাকে তাহলে একটা স্মার্টফোন পেতে পারো। আর একটা মজার বিষয় হচ্ছে যে স্মার্টফোন পাবে তার বাসায় আমি নিজে গিয়ে স্মার্টফোন দিয়ে আসবো। কি করব? তার বাসায় আমি নিজে গিয়ে স্মার্টফোনটা দিয়ে আসবো। পরীক্ষা হবে আগামীকাল সন্ধ্যা 6টা থেকে রাত 10টার মধ্যে, যে কোনো 1 ঘন্টা পরীক্ষা দিতে পারবে তুমি। এখানে হচ্ছে পরীক্ষা দিতে হবে আমাদের গ্রুপে, প্রাইভেট গ্রুপে, স্বপ্নপূরণ প্রিমিয়াম ব্যাচ 2.0 যে প্রাইভেট গ্রুপ, এটাতে আগামীকাল সন্ধ্যা 6টায় আমরা হচ্ছে পরীক্ষার প্রশ্নটা দিয়ে দিব। পরীক্ষা হবে 100 নম্বরের উপরে, অর্থাৎ বাংলা প্রথম পত্র অপরিচিত সমাজ, বাংলা প্রথম পত্র অপরিচিত থেকে প্রশ্ন হবে, আর দ্বিতীয় পত্রের সমাজ থেকে প্রশ্ন হবে। এই দুটো থেকে 40 মার্কের পরীক্ষা হবে। এরপরে ইংলিশে রাইট ফর্ম অফ কম্পিটিটিভ সেন্টেন্সের উপর থেকে 30 নাম্বার থাকবে, আর আইসিটি প্রথম অধ্যায় আর 3.2 অধ্যায়ের উপরে 30 নাম্বার। টোটাল 100 নাম্বারের এমসিকিউ এর উপরে পরীক্ষা হবে। সো যারা পরীক্ষা দিতে চাও এবং পরীক্ষাতে স্মার্টফোন কন্টেস্টে অংশগ্রহণ করতে চাও, তোমরা প্রাইভেট গ্রুপে যুক্ত হয়ে যাও। প্রাইভেট গ্রুপে যুক্ত হওয়ার জন্য আমাদের যে বনিয়ামির পেজে ক্লাস করতেছো, এই বনিয়ামির পেজে দেখো এখানে ক্যাপশন দিছি না, এই ক্লাসের ক্যাপশনের দিকে সব নিচের দিকে একটা গুগল ফর্ম দেওয়া আছে। এই গুগল ফর্মটা পূরণ করে সাবমিট করলে প্রাইভেট গ্রুপে লিংক পাবে। ওই প্রাইভেট গ্রুপে নাম ফোন নাম্বার দিয়ে সাবমিট করবে। অবশ্যই প্রাইভেট গ্রুপে জয়েন রিকোয়েস্ট দেওয়ার সময় নাম ফোন নাম্বার দিবে, ফোন নাম্বার না দিলে কাউকে আমরা অ্যাপ্রুভ করি না। আরেকটা বিষয়, এই ক্লাসটা তুমি যদি আমাদের ইউটিউব চ্যানেলে করতে চাও, ইউটিউব চ্যানেলের লিঙ্কও ক্যাপশনে দেওয়া আছে, সাবস্ক্রাইব করে রাখবে। ওখানে প্রত্যেকটা ক্লাস 48 ঘন্টার মধ্যে আপলোড করা হয়। দ্বিতীয় কথা হচ্ছে ওখানে একটা ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, যেটা হচ্ছে হ্যান্ড নোট গ্রুপের লিঙ্ক। আমাদের এই যে ক্লাসগুলো হয় না প্রত্যেকদিন ফ্রি ক্লাস, এই প্রত্যেকটা ফ্রি ক্লাসে হ্যান্ড নোট কিন্তু আমাদের গ্রুপে দেওয়া হয়, ওই গ্রুপে তোমরা পেয়ে যাবে। সো ঠিক আছে, সবাই ভালো থাকো। তোমাদের সাথে আবার আগামীকাল তো কোনো ক্লাস হবে না, আমাদের কালকের ক্লাসগুলো অফ করা হবে, কারণ আগামীকালকে পরীক্ষা আছে। ক্লাস যদি আমরা নিই তাহলে ছেলেপেলে ক্লাস করবে নাকি পরীক্ষা দিবে, এই জন্য আগামীকালকে কোনো ক্লাস হবে না, কিন্তু পরীক্ষা হবে কি প্রাইভেট গ্রুপে। ঠিক আছে, সবাই ভালো থাকো। তোমাদের সাথে আবার আগামীকালকে সন্ধ্যা 6টায় লাইভে আসবো, তখন দেখা হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।